আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইবিআই কোর্সে। আমাদের ইবিআই কোর্সের ফুল মিনিং হলো ইংলিশ বাংলা আইসিটি। এই ইংলিশ বাংলা আইসিটির ইংলিশ কোর্সের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, আজকে আমরা আমাদের ইবিআই এর লেকচার 2তে কি শিখবো? আমরা লেকচার 1-এ অলরেডি আমাদের এইচএসসিতে আসবে 1 নাম্বার 2 নাম্বার নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের এর পরে যা আসবে তা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মূল টপিক হচ্ছে ফ্লো চার্ট। আমরা কিন্তু জানি ফ্লো চার্ট আমাদের ইংরেজি প্রথম পরীক্ষায় এসে থাকে, সুতরাং ফ্লো চার্টে কি ভালো একটা মার্কস আছে। তার পাশাপাশি ফ্লো চার্ট কোথা থেকে আসে? ফ্লো চার্ট আসে হচ্ছে আমাদের বই থেকে, সরাসরি সিন প্যাসেজ থেকে আসে। একটা অপশন দেওয়া থাকে, বাদবাকি 5টা বক্স আমাদের ফুলফিল করা লাগে। এখন ফ্লো চার্ট অনেকের কাছে কঠিন লাগে। কেন কঠিন লাগে? কারণ হচ্ছে তারা প্যাসেজটা ঠিকঠাক মতো বুঝে না, আবার অনেকে আছে বুঝে কিন্তু কিভাবে অ্যান্সার করতে হবে সেটা জানে না। আজকে আমরা এই একটা ক্লাসে ফ্লো চার্ট কীভাবে অ্যান্সার করতে হয়, ফ্লো চার্টের নিয়মগুলো কি কি এবং কয়েকটা ফ্লো চার্ট আমরা সরাসরি প্র্যাকটিস করব। চলো আমরা আজকে আমাদের এই পড়াটা শুরু করি। এখন দেখো, শুরুতে হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে শুরুতে আমরা পড়বো হচ্ছে ফ্লো চার্টের নিয়ম। আসলে ফ্লো চার্টটা কীভাবে করে আমরা কিন্তু জানি। ফ্লো চার্টটা কী থাকে, যে কয়েকটা বক্স দেওয়া থাকে ফাঁকা, 6টা বক্স সাধারণত দেওয়া থাকে, একটা বক্সে একটা অপশন ফিল আপ করা থাকে। বলছে বাদবাকি অপশনগুলো কী করো তোমরা নিজেরা টেক্সট থেকে নিয়ে ফিল আপ করো। এখন এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। দেখো, আমরা কিছু বেসিক কিছু নিয়ম সম্পর্কে জানি যে ফ্লো চার্ট করার ক্ষেত্রে, সুন্দর ক্ষেত্রে। এখন কিন্তু ফ্লো চার্ট কিন্তু শুধু যে তোমার অপশনগুলো হলো তুমি ফুল মার্কস পাবা এরকম না। ফ্লো চার্টে তুমি যদি ফুল মার্কস পেতে চাও তাহলে তোমার ফ্লো চার্টটা দেখতেও সুন্দর হওয়া লাগবে। সুতরাং দুই দিকেই খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে কি করবে, তুমি শুরুতেই হাতে কলম আর পেন্সিল আর স্কেল নেবে। পেন্সিল এবং স্কেল দিয়ে কি করবে, শুরুতে বক্স বক্স আঁকতে হবে, বক্স আঁকতে হবে। এখন অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া আমরা এই বক্সটাকে কলম দিয়ে আঁকবো না পেন্সিল দিয়ে? এই যে বললাম তোমরা দুইটা দিয়ে আঁকতে পারো, কিন্তু পেন্সিল দিয়ে আঁকাটা খুবই ভালো এবং সুবিধাজনক। কারণ এমন হতে পারে তোমার একটা ক্লু, হ্যাঁ, বড় ছোট হতে পারে, এই ক্ষেত্রে কি মোছা লাগতে পারে। তোমার দেখার সুন্দরের সুবিধার্থে তোমরা কি করবে জানো, বক্সগুলো সমান রাখার চেষ্টা করবে। সমান বক্স, সমান, হ্যাঁ, সমান সমান বক্স। কারণ কি, তাদের দেখতে সুন্দর লাগবে। সমান সমান বক্স মানে হচ্ছে এই বক্সটা যতটুকু থাকবে এই বক্সটাও ঠিক ততটুকুই থাকবে। এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে। তারপর দেখো, তারপরে তুমি যদি দেখো বক্সের পরে কি করবা, এই যে প্রত্যেকটা বক্স আগে আমি দেখি, এই দেখো এইখানে আগে আমরা একটু দেখি যে বক্সগুলো, এই যে একটা বক্স সাপোজ এই পর্যন্ত, তোমরা খেয়াল রাখবে যাতে এই বক্সের মধ্যে যাতে তোমার লেখাটা কমপ্লিট হয়ে যায়। লেখা যদি কমপ্লিট না হয়, আমি সবাইকে সাজেস্ট করি হচ্ছে কি কিভাবে তোমরা এই পর্যন্ত এইভাবে বক্সটা আঁকবা, যে এই লাস্টের ইয়াটা সবার শেষে দিবা। কারণ কি, দেখো এই একটা বক্স দিলাম, এই একটা বক্সে দেওয়া থাকবে তোমার অপশন, তারপরে এই একটা বক্স থাকবে, হ্যাঁ, এই একটা বক্স সাপোজ ধরে দিলাম এটা এটা সমান, তোমরা স্কেল দিয়ে সমান সমান করে লিখবা, হ্যাঁ, দুইটা। তারপরে এই একটা বক্স, তিনটা। তারপর দেখো তোমরা যেই রকম সমস্যা ফেস করতে পারো সব আমি বলবো এখানে। এই একটা বক্স, চারটা। এখন দেখবা কি লিখতে হবে বক্স চারটা, কিন্তু হচ্ছে তোমার কি করার পরে তোমার 6টা বক্স লিখতে হবে। 4টা বক্স পড়ার পরে তোমার খাতা ভরে যাবে, তখন তোমরা কি করবা, তখন হচ্ছে একটু ফাঁকা রেখে নিবা। এই যেমন এমন করে সরি, এমন এমন করে একটু ফাঁকা রেখে নিবা, একটু ফাঁকা রেখে রেখে এইখানে একটু ফাঁকা রাখবা। কারণ তোমার এই লেখাটা, এই দাগটা আমি পরে দিতে বলছি, কারণ আমি বলছি প্রত্যেকটা বক্স যাতে সমান সমান দেখায় সৌন্দর্যের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই জিনিসটা তোমার ফাঁকা রাখবা। 4টা দেওয়ার পরে 5 নম্বর বক্সটা তোমরা একটু গ্যাপ রেখে এই জায়গায় দিবা সাপোজ। কারণ যদি এটা যদি এই পর্যন্ত আসে তাহলে তো আমার এই পর্যন্ত নামানো লাগবে। আর 6 নাম্বারটা দিবা এই জায়গায়। এখন কি কারণে, কারণ তোমার এক বরাবর তো সবগুলো দেওয়া সম্ভব না। দেওয়ার পরে এই যে সাপোজ সমান সমান আমরা বক্স আঁকলাম, তোমরা পেন্সিল দিয়ে কলম দিয়ে স্কেল দিয়ে সুন্দরভাবে আঁকবা। আমি বলছি এই লাস্টের দাগটা পরে দিবা একদম শেষে, লেখার পরে যতটুকু নামে ওই পর্যন্ত। সাপোজ এইটা তোমার এইখানে শেষ হয়ে গেল, এখানে লাইনটা তোমার এইখানে শেষ হয়ে গেল, কিন্তু এই লাইনটা তোমার এইটার লাইনটা এখানে শেষ হলো, তাইলে প্রত্যেকটা বক্স এই পর্যন্ত আনবা। ওকে, তাহলে প্রত্যেকটা বক্সকে এই পর্যন্ত নিয়ে আসবে, এতে প্রত্যেকটা বক্সকে সমান সমান লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তারপর আসো,
এই যে বক্স দিলাম সমান সমান বক্স, তারপর হচ্ছে বক্সের মাঝে বক্সগুলোর মাঝে অ্যারো চিহ্ন দেওয়া লাগবে। অ্যারো মানে তীর চিহ্নের মতো অ্যারো চিহ্ন দেওয়া লাগবে, দেওয়া লাগবে। দেখো সৌন্দর্যটা এখানে কিন্তু ম্যাটার করে। তোমরা যেহেতু এগুলো বেশি একটা প্যারা না তো, কিন্তু প্রত্যেকটা বক্স, এই যে প্রত্যেকটা বক্সের মাঝখানে এই অ্যারো চিহ্ন দিবে, এই অ্যারো চিহ্নগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে এখন দেখো এই একটা দুইটা তিনটা, 3 নাম্বার বক্স, 4 নাম্বারটা তুমি এইভাবে দিয়ে দাও, 5 নাম্বারটা এইভাবে দিয়ে দাও, শেষ। কোনো প্যারা নাই তো। কারণ কি, তাইলে তোমার যে খাতা দেখবে সে বুঝবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। তুমি যদি চাও যে এখান থেকে দিবা, তাহলে তোমার এই এত বড় একটা তীর চিহ্ন টানা লাগে, এর চেয়ে তুমি ছোট্ট অ্যারো চিহ্নটা এখানে দিয়ে দাও, 5 নাম্বার অপশনটা এখানে দাও, 6 নাম্বার এই জায়গায় দাও, ঠিক না? তারপরে পরের অপশনটা কি, বক্সগুলোর নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিংটা কি ভাইয়া, তোমার এইখানে একটু খেয়াল রাখা লাগবে। নাম্বারিং হচ্ছে তোমার দেখবা প্রথম বক্সটায় 1 নাম্বার হয়তো 1 দেওয়া থাকবে, অথবা কি দেওয়া থাকবে, এমন দেওয়া থাকবে, অথবা এ দেওয়া থাকবে। যদি প্রথমটায় 1 দেওয়া থাকে, দ্বিতীয়টায় দিবা 2, তারপর দিবা 3, হ্যাঁ, তারপর দিবা 4, তারপর বুঝাতে হবে এটা 5 নাম্বার তোমার, এটা দিবা 5, এটা দিবা 6, আবার এটা আবার 5 নাম্বার দিয়ে দিও না। কারণ কি, এইটার পর আমরা তীর চিহ্ন দিয়েছি যে এইটা হচ্ছে আমার 5 নাম্বারটা, 6 নাম্বার কি আমার এইটা। ওকে, এইভাবে হচ্ছে বোঝানো লাগবে, নাম্বারিং করা লাগবে। যদি কি এ দিয়া থাকে, তাহলে এখানে এ দিবা, এখানে বি দিবা, এখানে সি দিবা, ডি দিবা, ই দিবা, আর এফ দিবা, এইভাবে। ওকে ভাইয়া, তাহলে আমার নাম্বারিং শেষ। শুরুতে আমার বক্স গেল, তারপরে কি বক্সগুলো সমান হবে, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আঁকবে সাধারণত। তোমার বক্সগুলোর মাঝে অ্যারো চিহ্ন দিবে, এটা কিন্তু কি অ্যারো 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 দেওয়া লাগবে। তারপর বক্সগুলো নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার পরে দেখো প্রথম বক্সের সেন্টেন্স স্ট্রাকচার বা প্রথম বক্সের স্ট্রাকচার ফলো করতে হবে, ফলো করতে হবে। এখন ভাইয়া, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া প্রথম বক্সের স্ট্রাকচার কেমন? এখন তুমি দেখো যে সাধারণত এমন হয় যে আমাদের এই প্রথম বক্সে একটা দেওয়া থাকে, একটা অপশন, এখানে সাপোজ এখানে গিভিং হ্যাঁ মানি একটা অপশন দেওয়া আছে। এখন প্রথম অপশনে যেইভাবে স্ট্রাকচার দেওয়া থাকে, আমাদের প্রত্যেকটা সেম ভাবে দেওয়া লাগবে। অর্থাৎ এখানে যদি জিরান দিয়ে শুরু হয়, তাহলে তুমিও জিরান দিয়ে শুরু করবে। এখানে যদি ইনফিনিট দিয়ে শুরু হয়, তাহলে ইনফিনিট দিয়ে শুরু করবে। যেমন আমি তোমাকে বুঝাই, এইখানে আমরা একটা অন্য কলম নেই। যেমন এটা কিভাবে, এটা হচ্ছে যদি জিরান দিয়ে শুরু হয়, জিরান দিয়ে শুরু হলে পরের সব জিরান দিয়ে হবে, জিরান দিয়ে হবে। এখন ভাইয়া, এখন বলতে পারো যে জিরানটা কি? ভাইয়া জিরানটা হচ্ছে V1 প্লাস ING। যেমন তুমি এখানে বললাম এই যে গিভিং মানি, এখন এই গিভ প্লাস V1, হ্যাঁ গিভ প্লাস ING হচ্ছে গিভিং। এই যে এটা হচ্ছে কি একটা জিরান, এটা কি জিরান। এখন এইটা যদি জিরান দিয়ে শুরু হয়, এই যে 2 নাম্বারটাও জিরান দিয়ে, অর্থাৎ ভার্বের সাথে ING দিয়ে, এইরকম না, তোমার যেই কোনো V1 প্লাস ING হচ্ছে কি জিরান। এটাও জিরান দিয়ে শুরু হবে, এটাও জিরান দিয়ে শুরু হবে, এইটাও জিরান দিয়ে শুরু হবে। তোমরা যারা পুরোপুরি স্পষ্ট না, আমরা যখন প্র্যাকটিস করব তখন তোমরা একটা ভালোভাবে বুঝতে পারবে। তারপর যদি আসি ইনফিনিটি দিয়ে শুরু হলে, আবার আরেকটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে শুরু হলে পরের সব ইনফিনিটিভ দিয়ে শুরু হবে।
যেমন ইনফিনিটিভটাকে এখন বলতে পারো ভাইয়া ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস v1, 2 প্লাস v1, জিরান্ড হচ্ছে v1 প্লাস আইএনজি, ইনফিনিটিভ হচ্ছে কি 2 প্লাস v1। অর্থাৎ যদি আমার এই প্রথম অপশনটা সাপোজ এইটা যদি হয় 2 গিভ দিয়ে শুরু, তাহলে কি প্রত্যেকটাই 2 প্লাস v1 অর্থাৎ ইনফিনিটিভ। এটা আছে কি ইনফিনিটিভ 2 প্লাস, এইটাও 2 প্লাস v1 দিয়ে শুরু হবে, তাহলে এটাও 2 প্লাস v1 দিয়ে শুরু হবে, হ্যাঁ এটাও 2 প্লাস v1 দিয়ে শুরু হবে প্রত্যেকটা। অর্থাৎ প্রথম বক্সে যেই স্ট্রাকচারে দেওয়া থাকবে প্রত্যেকটা ওই একই স্ট্রাকচারে হবে। আবার সাপোজ প্রথমটা যদি নাউন দিয়ে শুরু হয়, প্রথমটা যদি নাউন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শুরু হলে হ্যাঁ পরের সব নাউন দিয়ে শুরু হবে, পরের সব নাউন দিয়ে হবে, নাউন দিয়ে শুরু হবে, শুরু হবে। এখন ভাইয়া এগুলো হচ্ছে কি তোমার এগুলো একটু নোট করে রাখতে হবে, হ্যাঁ যাতে পরীক্ষার সময় পরীক্ষার আগের রাতে তুমি একটু জাস্ট এগুলো একটু চোখ বুলিয়ে যেতে পারো। সাপোজ তোমার কাছে সিন প্যাসেজটা কমন পড়ুক আর না পড়ুক, তুমি এই রুলসগুলো ভালোভাবে জানো, তখন কি হবে তুমি এই রুলসগুলোর আলোকে তুমি দেখে দেখে, যেহেতু সিন প্যাসেজটা তোমার দেওয়া থাকবে, তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে এই রুলসগুলো একটু আমাদের জানা থাকা লাগবে। এই যে যদি জিরান দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথম বক্সে যে অপশনটা দেওয়া থাকবে এটা যদি জিরান থাকে, পরে সবগুলো জিরান দিয়েই শুরু হবে। জিরান কি v1 প্লাস আইএনজি। যদি ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, যদি ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তাহলে প্রত্যেকটা কি ইনফিনিটিভ থাকে। ইনফিনিটিভ কি 2 প্লাস v1, যদি 2 প্লাস v1 দিয়ে এটা শুরু হয় পরে সব কি 2 প্লাস v1 দিয়ে শুরু হবে। আবার যদি নাউন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে, নাউন বলতে কি নাউন কোথায় শুরু হবে, এই যে প্রথমটা যেভাবে শুরু হবে, প্রথমটা নাউন দিয়ে যদি শুরু হয় পরবর্তী প্রত্যেকটা নাউন দিয়েই শুরু হবে। এই স্ট্রাকচারটা আমাদের অবশ্যই ফলো করতে হবে। ওকে, তারপর আসো, তারপরে আমরা আবার আমাদের স্ট্রাকচার আবার রুলসে ফিরে যাই। তারপরে হচ্ছে কি সেন্টেন্সের শেষে, সেন্টেন্স এর শেষে ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ দেওয়া যাবে না। অর্থাৎ কি ফুল স্টপ দেওয়া যাবে যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। অর্থাৎ এই যে একটা অপশন, একটা সেন্টেন্স কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, সাপোজ গিভিং মানে, এরপরে আমরা অন্যান্য অপশন লিখবো, এর শেষে কিন্তু কি কোনোভাবেই ফুল স্টপ দেওয়া যাবে না। যেমন আমাদের একটা অপশন, আমাদের একটা থাকে কি অভ্যাস থাকে কি, যেমন আই ইট রাইস, হ্যাঁ এরপর আমাকে ফুল স্টপ দিয়ে দিই, কিন্তু না ভাইয়া এই যে গ্রাফের ক্ষেত্রে, ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা বক্সে পয়েন্ট লেখার পরে আমাদের কি লাস্টে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। এই জিনিসটা আমাদের অবশ্যই সতর্ক থাকা লাগবে। ওকে, টিচার চাইলে এখানে তোমার মার্কস কাটতে পারে, এক্ষেত্রে ফুল স্টপ দেওয়া যাবে না। আর সবচেয়ে শেষ আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা, যে কাটা ছেঁড়া করা যাবে না। ওভার রাইট, ওভার রাইটিং, রাইটিং অর কি কাটা ছেঁড়া, বাংলায় লিখে দিই কাটা ছেঁড়া, ছেঁড়া ছোড়া লিখে দিছি, কাটা ছেঁড়া করা যাবে না, করা যাবে না। অর্থাৎ তোমার খাতাটা হতে হবে কি একদম ফ্রেশ, একদম কোনো যাতে কাটাছেঁড়া না থাকে, সুন্দরভাবে প্রথমে বক্স আঁকবা, বক্সগুলোকে সমান সমান রাখার চেষ্টা করবা, তারপর বক্সগুলোর মাঝে অ্যারো দিবা, তারপর কি বক্সগুলোর নাম্বারিং করবা 1 2 3 4। যদি প্রথমটা 1 দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী কি পরবর্তীটা 2 থাকবে, 3 থাকবে। যদি প্রথমটা কি রোমান সংখ্যায় আই এর মতো দেখতে যে 1 দিয়ে শুরু হয় তাহলে পরেরটা 2 আই দিয়ে 2, 3 আই দিয়ে 3, হ্যাঁ আই বি দিয়ে 4, ওই রকম করে যদি এ বি সি দিয়ে শুরু হয় প্রথমটা যদি এ দিয়ে দেওয়া থাকে পরেরটা দেবা বি, তারপরটা সি, এইভাবে। হ্যাঁ, তার প্রথম বক্সের স্ট্রাকচার ফলো করবা। প্রথম বক্সে যদি কি জিরান্ড, অর্থাৎ জিরান্ড কি যদি v1 প্লাস আইএনজি, যেমন রানিং, গিভিং, মেকিং এই সব দিয়ে শুরু হয় প্রত্যেকটা কি v1 প্লাস আইএনজি জিরান্ড দিয়ে শুরু হবে। যদি কি 2 প্লাস v1 যেমন টু গিভ, টু হ্যাভ, হ্যাঁ এই সব দিয়ে যদি শুরু হয় প্রত্যেকটাই কি 2 প্লাস v1 বা ইনফিনিটিভ দিয়ে শুরু হবে। যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে প্রত্যেকটাই কি নাউন দিয়েই শুরু হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর 4 নাম্বারটা হচ্ছে কি সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। ফুল স্টপ কিন্তু দেওয়া যাবে না, ফুল স্টপটা কিন্তু কি এই যে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফুল স্টপ,
অর্থাৎ দাড়ি দেওয়া যাবে না, তারপরে ওভার রাইটিং কাটাছেঁড়া করা যাবে না। এই যে এগুলো হচ্ছে কি আমার বেসিক জিনিস, এগুলো আমার মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিসে যাব। ওকে, প্র্যাকটিস করার ক্ষেত্রে হচ্ছে আমরা এক এক দিন এক একটা প্যাসেজ পড়ার চেষ্টা করব, যাতে এই উসিলা তোমাদের প্যাসেজটা পড়াও হয়ে যায়। আমরা কিন্তু এডুকেশন নিয়ে পড়েছিলাম, এখন আমরা শুরুতে আমেরিগো নিয়ে পড়বো। এই আমেরিগো ফ্লো চার্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা যারা বোর্ড কোশ্চেন দেখেছো অর্থাৎ তোমার টেস্ট পেপার অ্যানালাইজ করেছো, তারা কিন্তু জানো যে আমেরিগো থেকে প্রত্যেক বছর কি, প্রত্যেক বছর না বলা যায়, খুব ফ্রিকুয়েন্টলি বিভিন্ন বোর্ডে কি ফ্লো চার্টটা আসেই আসেই। হ্যাঁ, কোনো না কোনো বোর্ডে আমেরিগো থেকে ফ্লো চার্ট আসে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা। এখন দেখো, রিড দ্য ফলোইং পেজেস অ্যান্ড মেক ফ্লো চার্ট শোয়িং আমেরিগো সাফারিং। দেখো কি চাইছে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিড দ্য ফলোইং পেজেস, নিচের প্যাসেজটি পড়ো, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট লেখো কি সম্পর্কে, শোয়িং আমেরিগো সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। তার বাবা মা যে সেপারেট হয়েছে এর ফলে কি তার কি কি কষ্ট হয়েছে, এইটার উপরে কি লেখো, একটা ফ্লো চার্ট লেখো। এই যে শোয়িং আমেরিগো সাফারিং আফটার হিজ প্যারেন্টস, আমেরিগো সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, অর্থাৎ তার বাবা মা আলাদা হয়ে যাওয়ার পরে আমেরিগোর কি কি কষ্ট হয়েছে এইটার উপরে ফ্লো চার্টটা লিখতে বলেছে। দেখো তোমার হচ্ছে ফ্লো চার্টটা আগে আমরা প্যাসেজটা পড়বো। ফ্লো চার্টটা হচ্ছে কি এইভাবে তোমার পরীক্ষায় দেওয়া থাকবে। এই যে আমি বলেছি যে কি, এই যে 1 2 3, প্রথমটা কিন্তু দেওয়া আছে। দেখো প্রথমটা কি V1 প্লাস আইএনজি, অর্থাৎ কি দিয়ে শুরু হয়েছে, প্রথমটা V1 প্লাস আইএনজি জিরান দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা জিরান হবে। তার আগে জাস্ট তোমরা একবার ফ্লো চার্টটা দেখবা, যে V1 আইএনজি গুলো পরে চিন্তা করবা, আগে হচ্ছে প্যাসেজটা পড়বা। প্যাসেজে আমরা চলে যাই। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম কি আমেরিগো। আমরা তোমার বিশেষ করে ফ্লো চার্ট করার সময় একদম একদম ওয়ার্ড মিনিং ধরে ধরে পড়ার কোনো দরকার হয় না, কিন্তু যেহেতু আমরা আজকে টেক্সট পড়িয়ে দিচ্ছি, হোক না যদি এই ফ্লো চার্টে না আসে অন্য একটা প্যাসেজ আকারে এসে পড়ে, তাই আমরা এটা ধরে ধরে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, মাই নেম ইজ আমেরিগো, আমার নাম কি আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স কত বছর, 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, আমি কি স্ট্রিটে রাস্তায় একা বসবাস করি। স্ট্রিট মানে কি রাস্তা, অ্যালোনে কি একা। কারণ কি, কি কারণে সে একা একা বসবাস করে, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। এখন বলছে কি কারণে সে একা বসবাস করে, আমার মা হু ইজ সেপারেটেড, সেপারেটেড মানে কি আলাদা, আলাদা হয়ে গিয়েছে, ফ্রম মাই ফাদার, আমার বাবা থেকে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, অর্থাৎ তার বাবা মা ডিভোর্স হয়ে গিয়েছে। ডাজন্ট ওয়ান্ট মি, সে তাকে চায় না, ওয়ান্ট মানে কি চাওয়া, তার মা তাকে নিতে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে বলছে কি চলে যাও, তুমি আমার কাছে এসো না, তুমি চলে যাও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে এখন কি অন্য একজনকে বিবাহ করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, ফার মানে কি দূরে, তার বাবা অনেক দূরে কি বসবাস করে বা অনেক দূরে থাকে। আমেরিকা যেখানে থাকে সেখানে তার বাবা থাকে না, অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি ইদার, কিন্তু কি সেও আমাকে নিতে চায় না। এই ওন্ট আসছে কই থেকে, হ্যাঁ, হি ওন্ট টেক মি ইদার, ওন্ট আসছে উইল নট, সে আমাকে নিতে চায় না। আই বেগ হিম টু সেন্ড মি সাম মানি, এখানে বেগ মানে ভিক্ষা করা, কিন্তু বেগ বেগ বলতে বোঝায় অনুরোধ করা। বেগ বলতে এখানে কি বোঝাচ্ছে, অনুরোধ করাকে বোঝাচ্ছে। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তাকে কি কিছু টাকা পাঠানোর জন্য অনুরোধ করেছিলাম। কিসের জন্য, সো দ্যাট, যাতে আই কুড বাই এ বাস টিকিট, যাতে কি আমি একটি বাস টিকিট কিনতে পারি। দেখো এখানে একটা রুলস আছে খুবই ইম্পর্টেন্ট, যদিও আজকে ক্লাসের সাথে রিলেভেন্ট না, কিন্তু দেখে নিও। এই দেখো সো দ্যাট যদি থাকে, সো দ্যাট থাকলে তারপরে আই প্লাস ক্যান কুড বসবে। ওকে, দেখো আই বেগ হিম টু সেন্ড মি সাম মানি, আমি কি তাকে কিছু টাকা পাঠাতে কি করেছিলাম, অনুরোধ করেছিলাম। সো দ্যাট, যাতে আই কুড বাই এ বাস টিকিট, যাতে কি আমি একটি বাসের টিকিট কিনতে পারি। যেহেতু তার বাবা অনেক দূরে থাকে আর আমেরিকাও চাই কি তার বাবার সাথে বসবাস করতে, সুতরাং তার কাছে যেহেতু টাকা নেই, সে তার বাবাকে বলেছে, বাবা দয়া করে আমাকে কিছু টাকা দাও, আমি একটা বাস টিকিট কিনে তোমার কাছে চলে আসবো। আই এম স্টিল ওয়েটিং, আমি এখন অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট অ্যান্সার্ড, সে কি এখনো কোনো উত্তর দেয়নি। হি বলতে কাকে বোঝাচ্ছে, আমেরিকার বাবাকে বোঝাচ্ছে। অর্থাৎ হয়তো আমেরিকা তার বাবাকে একটা চিঠি লেগেছে, কিন্তু তার বাবা চিঠিতে কি করে নেয়, কোনো উত্তর দেয় নাই। কারণ কি তার বাবাও আমেরিকাকে আর নিতে চায় না, অর্থাৎ সে তার মাকেও নিতে চায় না, তার বাবাকেও, তার মাও তাকে নিতে চায় না, তার বাবাও তাকে কি নিতে চায় না।
দ্য স্ট্রিট, যেহেতু তার বাবা মা তাকে নিতে চায় না, তার এখন কিছুই নেই, এখন কি হয়েছে, দ্য স্ট্রিট আর নাও মাই হোম, এই রাস্তায় কি এখন আমার বাসা বাড়ি, ঘর বাড়ি দালান কোঠা এই রাস্তায়, কারণ কি তার বাবা মা কেউ নাই, একটা এতিম বাচ্চার কি রাস্তাঘাটে থাকতে হয় না, সুতরাং এই রাস্তাঘাটে কি আমেরিকার এখন কি হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে। সামটাইমস, মাঝে মাঝে, আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু বলতে কি আমি আগে করতাম, আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, কালেক্ট মানে কি ভাইয়া, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, ট্র্যাশ মানে কি ময়লা, আমি আগে কি করতাম, ময়লা সংগ্রহ করতাম। অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, ভেন্ডর মানে কি বিক্রেতা, এবং কি একজন বিক্রেতার কাছে এগুলো বিক্রি করতাম, অর্থাৎ সে আগে কিসের কাজ করতো, টোকাই আছে না, টোকাইয়ের কাজ করতো, ময়লা আবর্জনা টোকাতো, প্লাস্টিক টোকাতো, তারপর ওগুলো বিক্রি করতো। তারপর দেখো, আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমি কি ওইটা বন্ধ করে দিয়েছিলাম, অর্থাৎ ওই ট্র্যাশ টোকানো, ময়লা আবর্জনা টোকানো বন্ধ করে দিয়েছিলাম, কখন, আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমি যখন কি একটা মারাত্মক কি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একজন ডাক্তার আমাকে বলেছিলেন, টু স্টে অ্যাওয়ে, দূরে থাকতে, স্টে অ্যাওয়ে মানে কি ভাইয়া, দূরে থাকা, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, ময়লার ভাগাড় থেকে, ডাম্প মানে কি ময়লার স্তূপ বা ময়লার ভাগাড়, যেখানে ময়লাগুলো কি ময়লা আবর্জনাগুলো একত্রে রাখা হয়, সেটা থেকে ডাক্তার কি তাকে দূরে থাকতে বলছে। তারপর ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, এক সময় কি আমি একজন আইসক্রিমের মালিকের দোকানে কাজ করতাম, আইসক্রিম শপ ওনার, ওনার মানে কি মালিক, আইসক্রিমের মালিকের দোকানে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং কি সমুদ্রের পাড়ে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু কি আমি বিনিময়ে কোনো টাকা পেতাম না, রিটার্ন কি বিনিময়ে, সে কি পেতো, দেখো সে কাজ করতো কিন্তু কোনো টাকা পেতো না, কি পেতো তাহলে সে, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, ওই দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট, এবং কি তার বাসায় রাত্রে ঘুমাতে দিত, হাট মানে কি কুড়ে ঘর, এখানে কি তার ছোট্ট একটা বাসাকে বোঝাচ্ছে। এখন দেখো আমেরিকা যেহেতু কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, খাবারের জায়গা নাই, বাবা মা নাই, সুতরাং একটা আইসক্রিম দোকানদার বলছে কি তুমি আমার হয়ে কাজ করো, তোমাকে ভাই আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি জাস্ট একটু কি কোনো মতে আমার বাসায় খাবা আর আমার কি চালা ঘরে একটু থাকবা, এই এর বিনিময়ে কি আগে তো যারা ক্ষুধার্ত তাদের তো আগে ক্ষুধার জ্বালা মেটাতে হবে, আমেরিকাও বলছে আচ্ছা আমার তো বাইরে অনেক সমস্যা হয়, আমি আপনার কুড়ে ঘরে কোনোভাবে থাকবো আর একটু খাবো। দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই যে ওই কাজটা আইসক্রিম যে বিক্রি করতে হতো সমুদ্রের কিনারে, ওই আইসক্রিমের কাজটা কি অনেক পেইনফুল, অনেক কষ্টদায়ক ছিল এবং ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল, কেন, দ্য আইসক্রিম বক্স ওয়াজ কোয়াইট হেভি, কোয়াইট মানে কি ভাইয়া অনেক, কোয়াইট মানে কি অনেক, ওই আইসক্রিম বক্সটা কি অনেক হেভি ছিল। হোয়েন ইট ইজ ফুল, যখন কি এটা কি ভরা থাকতো, যখন এটা ভরা থাকতো এটা অনেক হেভি বা ভারী, হেভি মানে কি ভারী ছিল, কারণ কি আমেরিকা মাত্র 13 বছরের একটা বাচ্চা, এখন 13 বছরের বাচ্চার উপরে যদি বিশাল বরফে ভরা আইসক্রিমে ভরা একটা বক্স উঠিয়ে দাও, সে কি পারবে, আর বরফের ওজন কিন্তু অনেক। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমার কি ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। অফারিং, আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার, আমার কি ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়, কই হাঁটতে হয়, হেঁটে হেঁটে সমুদ্রের কিনারে কাজ করতে হয়। অফারিং মাই আইসক্রিম টু হোয়েভার ওয়ান্টেড টু বাই, এবং কি আমার আইসক্রিম অফার করতে হয়, আইসক্রিম যে আইসক্রিম খাবেন, আইসক্রিম খাবেন, এই আইসক্রিম আছে আইসক্রিম, এইভাবে ডাকে না, এইরকম যে যে আপনি কি আইসক্রিম খাবেন, এইভাবে মানুষকে অফার করতে হতো বিচে গিয়ে গিয়ে মানুষের কাছে। তোমরা যারা সমুদ্র সৈকতে গেছো তারা কিন্তু দেখবা কি একটু পর পরে বাদামালারা এসে বলে বাদাম খাবেন, তারপর কি ওই ফলালারা এসে বলে ফল খাবেন, তারপর আবার একবার মাসাজ করে পিচ্চিরা বলছে কি একটু মাসাজ করে দেই, এইরকম। তো সেও গিয়ে গিয়ে কি বলছে আইসক্রিম খাবেন আইসক্রিম খাবেন, এটা এই কাজটা করতো। তারপর দেয়ার ওয়ার ডেজ হোয়েন আই কুড নট সেল ওয়ান আইসক্রিম, বলছে কিন্তু এই যে এত কষ্ট করে সে বিচে যেত, কিন্তু এমনও দিন গেছে, বা দেয়ার ওয়ার ডেজ এমনও দিন যায়, হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, যেদিন কি আমি একটাও আইসক্রিম বিক্রি করতে পারি না, কারণ কি যখন ঠান্ডা থাকে ওই সব দেশে তো অনেক ঠান্ডা, তখন মানুষ আইসক্রিম খেতে চায় না। ইন এ ওয়ে আই এম লাকি, লাকি মানে কি একদিক থেকে, ইন এ ওয়ে মানে কি একদিক থেকে, আই এম লাকি একদিক থেকে কি আমি অনেক কি ভাগ্যবান, কোন দিক দিয়ে, মাই ফ্রেন্ডস, না বিকজ আই এম অ্যালাইভ, কারণ কি আমি বেঁচে আছি, কারণ কি বেঁচে থাকাও কি একটা ভাগ্যের ব্যাপার, কেন বলছি কথাটা দেখো, মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক শর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, ডিজিজ বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডিজিজ বানানটা তোমরা অবশ্যই দেখে রাখবে,
ডিজিজ মানে কি রোগ। বলছে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা হু ওয়ার্ক যারা কাজ করে শর্টিং মানে কি একত্র করা রাবিশ ইন ডাম্পস, হ্যাঁ রাবিশে ময়লার ওখানে ময়লা আবর্জনা স্তূপ করতে কাজ করে, অফেন মাঝে মধ্যে সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ অনেক কি মারাত্মক রোগে আক্রান্ত হয়, অনেক মারাত্মক রোগে ভোগে। এই দিক থেকে কি সে লাকি। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড তাদের মধ্যে কি একজন মারা গেছে আফটার হি ফেল ইনটু এ হোল যখন সে কি একটা গর্তে পড়ে গেছে, ময়লার ভাগার অনেক গর্ত থাকে, ওই গর্তে পড়ে কি হয়ে গেছে মারা গেছে। দ্যাট ওপেন আপ ইন পাইল অফ এ ট্রাশ যেমন কি যেটা কি ছিল ওই ওই হোলটা বা ওই গর্তটা ওপেন আপ ছিল অর্থাৎ খোলা ছিল। পাইল অফ এ ট্রাশ, পাইল মানে কি স্তূপ, ট্রাশ মানে কি ময়লা, ময়লার যে স্তূপ থাকে ওই ময়লার স্তূপে একটা কি মেইন হলের এক কথায় যে ড্রেন আছে না ওই মেইন হলের একটা কি ঢাকনা খোলা ছিল, ওই মেইন হলের মধ্যে পড়ে তার একটা ফ্রেন্ড কি মারা গেছে। এটা বলছে যে আমি যে জীবিত আছি এটা আমার জন্য কি একটা সৌভাগ্যের ব্যাপার। মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, মেনি অফ আস বলতে কাদের বোঝানো হচ্ছে ওই আমেরিকার মতোই যারা রাস্তায় থাকে, যাদের বাবা মা কেউ নাই, হ্যাঁ কোনো ভালো একটা ভবিষ্যৎ নাই, তাদের কথা বলছে যে মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স আমাদের মধ্যে কি অনেকে কি 10 থেকে 12 ঘন্টা কাজ করে অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন এবং কি এর বিনিময়ে খুব অল্প টাকা পায়। হ্যাঁ এর বিনিময়ে কি খুব অল্প টাকা পায়, এখন 10 থেকে 12 ঘন্টা কিন্তু অনেক অনেক, এই এতক্ষণ কাজ করে খুব অল্প টাকা পায়। দ্যাট উই ক্যান্ট ইভেন ফুড বাই, এতই অল্প যে ওই টাকা দিয়ে কি তারা কি ভালোভাবে তাদের খাবারটা পর্যন্ত কিনতে পারে না। তারপর দেখো শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিড, এই যে রাস্তার বাচ্চাদের কাছে শু শাইনিংটা ওই জুতা যে পলিশ করে দেয় ওই পলিশটা কি খুবই পপুলার, এই যে পলিশ করে দেখবে ঢাকা জায়গায় জায়গায় মানুষ থাকে, যদিও বাচ্চারা কম করে বড়রাই করে, শু শাইন করে দেয় 20 টাকা 30 টাকা করে দেয়, ওই রকম আমেরিকাদের ওই এলাকাতেও কি বাচ্চাদের মধ্যে শু শাইনিংটা অনেক পপুলার। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, ফিউ মানে কি কিছু, আমার কিছু বন্ধুরা কি ফ্যাক্টরিতে কারখানায় কাজ করে, অ্যান্ড ওয়ার্কশপ এবং কি ওয়ার্কশপেও কাজ করে যেখানে ঝালাই টালাই দেয়। এ বয় আই নো একটা ছেলে যাকে আমি চিনি লস্ট মানে কি হারানো, লস্ট ওয়ান অফ হিজ আইস একটা চোখ হারিয়ে ফেলছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে, আফটার এ পিস অফ হট গ্লাস মানে কি কাঁচ, ফ্লিউ ইনটু হিজ আই এট দ্য গ্লাস ফ্যাক্টরি হোয়ার হি ওয়ার্ক। বলছে এ বয় আই নো একটা ছেলে যাকে আমি চিনি লস্ট ওয়ান অফ হিজ আইস একটা কি চোখ হারিয়ে ফেলছে, কিভাবে হারিয়ে ফেলছে, আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই যখন কি একটা গরম কাচের টুকরা তার চোখের মধ্যে গিয়েছে, এট দ্য গ্লাস ফ্যাক্টরিতে হোয়ার হি ওয়ার্ক যেখানে সে কাজ করে, অর্থাৎ ওই ছেলেটা একটা কাঁচ তৈরির একটা কি ফ্যাক্টরিতে কাজ করতো, কাঁচ কিন্তু কি গলিয়ে গলিয়ে উচ্চ তাপে তারপরে কাজ করানো হয়, ওই বাচ্চাটা কাজ করার সময় একটা কি গ্লাসের টুকরা হট গ্লাসের টুকরা তার চোখে গেছে, এর ফলে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তাও দেখো দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার হিম, এইবার ওই কারখানার মালিক কি করছে রিফিউজ মানে কি বাতিল করে দেওয়া, দিবে না, রিফিউজ টু পে মানে কি টাকা দেওয়া প্রদান করা, দ্য মেডিকেল হেল্প তাকে মেডিকেল সাহায্য বা চিকিৎসার ব্যয়ভার দিতে কি করে বলছে না আমি কোনো চিকিৎসার খরচ দিতে পারবো না, অ্যান্ড ফায়ার হিম এখানে ফায়ার বলতে কি বোঝায় যে তাকে কাজ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া, ফায়ার বলতে আগুন না কিন্তু এখানে ফায়ার বলতে বোঝায় যে কাজ থেকে বাতিল করে দেওয়া। ফর মি লাইক অল আদার চিলড্রেন আমার জন্য কি অন্যান্য চিলড্রেনদের মতোই অন দ্য স্ট্রিট রাস্তায় ইট ইজ ভেরি হার্ড এটা কি খুবই কষ্টকর ব্যাপার। আই এম অলওয়েজ হাঙ্গার দেখো সে কি থাকে সে সবসময় কি থাকে ক্ষুধার্ত থাকে। আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট আমি জানি না আমি পরবর্তী রাত্রে কোথায় ঘুমাবো, রাস্তায় যেখানে পাই সেখানে যা রাস্তায় ঘুমায় পড়ে, তারপর যেদিন কি বৃষ্টি পড়ে অন্যান্য যেদিন ঠান্ডা পড়ে তখন তো কষ্ট হয়ে যায়। I would like to live in my own home and sleep there in peace আমি কি সেখানে কি করতে চাই আমি আমার নিজের বাসায় থাকতে চাই, আমি নিজের বাসায় কি শান্তিতে বসবাস করতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টারের সময় কি রাতগুলো খুবই কি থাকে ঠান্ডা থাকে, কারণ কি ওই সব আমেরিকা যেসব দেশে ওইটা শীত প্রধান দেশ, উইন্টারের সময় বরফও পড়ে, তাহলে কি খুব কষ্ট হয় না বাইরে থাকতে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট তুমি কি স্ট্রিটে রাস্তায় কি ঠান্ডায় মরে যেতেও পারো।
ওকে, দেখো এইখানে একটা জিনিস এখন আমি তোমাদের দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এটা আসতে পারে, তোমার পার্সোনাল লাইফে এটা নিয়ে তোমাদের কি ঝামেলা লাগতে পারে, আমার লাগে। যেমন এই দেখো এই দুইটা পিস আর এই পিস উচ্চারণ কিন্তু একই, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কি পি আই ই সিই পিস, আর একটা হলো পি ই এ সিই পিস। দেখো দুইটার উচ্চারণ কিন্তু কি পিস, বানানটা একটু ভিন্ন। এটার মানে কি 3 পিস 4 পিস বলি না, এই পিস মানে হচ্ছে টুকরা, টুকরা টুকরা, আর এই পিস মানে হচ্ছে শান্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমাদের পার্সোনাল লাইফে খুব 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 বেশি লাগবে। এই দুটা জানে যে তোমরা এলোমেলো করে ফেলো, এই কারণে কিন্তু এই দুটা থেকে প্রশ্ন দেয়। ওকে, তোমরা একটু সতর্ক থাকবে। পিস মানে হচ্ছে টুকরা, আবার পিস মানে হচ্ছে কি শান্তি। বানান দিয়ে একটু দেখে, এটা কিন্তু পি আই, এটা এ পিস একটা টুকরা, আর দেয়ার ইন পিস, এবং বাড়িতে শান্তিতে যাতে থাকতে পারি। ওকে, এটা একটু দেখো, দেখা শেষ। এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখো প্র্যাকটিসে হচ্ছে শুরুতেই এই যে আমরা কিন্তু জানি যে ঘর করে ফেলতে হবে, যেহেতু আমাদের এখন ঘর রেডি করা আছে, আমরা খাতায় সুন্দর করে ঘরগুলো করে ফেলবো। আমি বলছি এই দাগটা কিন্তু পরে দিবা, কারণ কি সাপোজ আমরা যদি লেখায় এই পর্যন্ত চলে আসে, তাইলে আমরা এইভাবে প্রত্যেকটা এই সমান করে দাগ করে দিব। ওকে, এই যে এইটাও কিন্তু আমরা কি তখন এই সমান নিয়ে আসবো, এটা একটু খেয়াল রাখবা। তারপর দেখো অ্যারো দিবা, অ্যারো দেওয়ার পরে হচ্ছে এটা অনুযায়ী শুরু করব, কিন্তু নাম্বারিং করতে হবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আমি যদি বলছি তোমাদের খাতায় 4টা লেখার পরে সাধারণত জায়গা হয় না, তখন কিন্তু কি এই জায়গায় লিখবে, একটু ফাঁকা রেখে। যদি এই বক্সটা এই পর্যন্ত নামে, একটু ফাঁকা রেখে এই জায়গায়, আবার এই বরাবর কি এই জায়গায় এইভাবে, এটা এইভাবে দিবা ছোট্ট করে, এটা এইভাবে দিয়ে দিবা। বা এটা যদি এইখানে শেষ হয়, সাপোজ এটা যদি এইখানে শেষ হয়, তাহলে এইভাবে দিয়ে দিবা। এইবার দেখো, এইবার কি বলছে, এ ফ্লোচার্ট শোয়িং আমেরিকার সাফারিং, আমেরিকার সাফারিং গুলো আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, তার প্যারেন্টস চলে যাওয়ার পরে কি কি সাফারিং তার হয়েছে। এখন আমি একটু দেখি কি হয়েছে, একটু ভালোভাবে, এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। দেখো শুরুটা কিন্তু আমার V1 প্লাস আইএনজি অর্থাৎ জিরান দিয়ে শুরু হয়েছে, V1 প্লাস আইএনজি দিয়ে অর্থাৎ জিরান দিয়ে শুরু হয়েছে। প্রত্যেকটা কি আমার V1 প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, কারণ কি লিভ প্লাস V1, লিভ প্লাস আইএনজি সমান কি লিভিং, লিভিং এটা কি একটা জিরান্ড। ওকে, এটা আমার খেয়াল রাখতে হবে। এখন দেখো প্রত্যেকটা আমার এইভাবে শুরু করতে হবে। এখন তার কি কি কষ্ট হয়েছে দেখি, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি, এভাবে একটু পড়বা। কারণ কি তোমার আই বেগড হিম, এইভাবে কেউ কি তার বাবার কাছে কি চাইছে, টাকা চাইছে, তার বাবাও কি দেখো হি হ্যাজ এন অ্যান্সার, মানে কি তার বাবাও তাকে নিতে চায় না, তার মাও তাকে নিতে চায় না। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আমেরিকা সাফারিং এর মধ্যে তার বাবা মা কেউ তাকে নিতে চায় না, এইটাও তার একটা কষ্ট। এটা কি তার একটা কষ্টের মধ্যে পড়ে না? তোমাকে সাপোজ তোমার বাবা মা তুমি চাচ্ছ তাদের সাথে থাকতে, কিন্তু তারা তোমাদের নিতে চায় না, এটা কি একটা কষ্টের ব্যাপার না? এটা কি কষ্টের ব্যাপার না ভাইয়া? তাহলে কি এটাকে আমরা দিতে পারি যে তার বাবা মা আমাকে নিতে চায় না, আমার বাবা মা আমাকে কি নিতে চায় না, অথবা তার বাবা মা তাকে নিতে চায় না। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই জিনিসটা একটু ভাবতে হবে। এখন দেখো নিতে চায় না, এখন তার বাবা মা তাকে নিতে চায় না, এখানে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি সাপোজ একসময় কি একটা ছেলে একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিল বা প্রপোজাল দিল, তখন কি রিজেক্ট করে দেয় না? রিজেক্ট মানে কি যে বাতিল, বাতিল। সুতরাং তার বাবা মাও কি তাকে রিজেক্ট করছে, আমেরিকাকে রিজেক্ট করছে। এখন বলতে পারি যে রিজেক্ট, রিজেক্ট হ্যাঁ ফ্রম হিজ প্যারেন্টস, বাবা মা একসাথে না লেখে বললাম রিজেক্ট ফ্রম হিজ প্যারেন্টস। এখন রিজেক্ট অ্যান্ড রিজেক্টিং ফ্রম হিজ প্যারেন্টস যদি দেই, কারণ কি আমার কিন্তু প্রত্যেকটা V1 প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে। এখন যদি রিজেক্টিং ফ্রম হিজ প্যারেন্টস দেই, তাহলে কি হয়ে গেল যে আমেরিকাও রিজেক্ট করে দিছে। আমেরিকাও কি রিজেক্ট করছে? আমেরিকাও কিন্তু রিজেক্ট করে নাই, আমেরিকাকে তার বাবা মা রিজেক্ট করছে। যদি এখানে যদি আমি রিজেক্টিং ফ্রম হিজ প্যারেন্টস, এটা কিন্তু হয় না, একটা অর্থ দেয় না, ভুল একটা অর্থ দেয়। সুতরাং আমরা দিতে পারি ফেসিং, ফেসিং রিজেকশন, ফেসিং রিজেকশন ফ্রম হিজ প্যারেন্টস, তার বাবা মা থেকে কি করেছে, সে প্রত্যাখ্যাত হয়েছে বা প্রত্যাখ্যান পেয়েছে। তাহলে আমরা এটা এইভাবে দিতে পারি, এটা আমরা এইভাবে দিতে পারি যে
এই যে এইখানে ছোট্ট করে লেখো ফেসিং rejection from his parents ফুল স্টপ কিন্তু দেওয়া যাবে না ভাইয়া এই দেখো এরা কিন্তু ফুল স্টপ দেয় না যদি এটা বাই চান্স ভুলে ফুল স্টপ দেয় তাহলে তোমরা দিতে পারবা কিন্তু এইটা কিন্তু ফুল স্টপ দেয় না তোমরা সবসময় এইটার মতো একটা কি রাখবা সঙ্গতি রাখবা দেখো এইটা এক দিছি আমরা 2 দিছি 3 দিছি এইটা কিন্তু কি এল বড় হাতের এফ বড় হাতে দিছি এটা v1 প্লাস আইন অর্থাৎ জিরান দিয়ে শুরু হইছে এইটাও আমরা জিরান দিয়ে শুরু করছি তারপর এটা কি লাস্টে ফুল স্টপ দেয় এটা তো আমরা দেব না এখন ফেসিং রিজেকশন ফ্রম হিজ প্যারেন্টস তার বাবা মা থেকে কি করেছে সে প্রত্যাখ্যাত হয়েছে এটা তার একটা কষ্ট না সাফারিং না হ্যাঁ এটা একটা সাফারিং তারপর অন্যান্য সাফারিং আমরা খুঁজে বের করি দেখো তারপর আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন দেখো সামটাইম আই ফাইন্ড ওয়ার্ক আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর দেখো সে কি করে কালেক্ট করে ময়লা আবর্জনা টোকায় এখন ময়লা আবর্জনা টোকানো এটা কি কঠিন কাজ না সহজ কাজ এটা একটা কি কঠিন কাজ না তারপরে কি হয় তারপর আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন তার ইনফেকশন হওয়ার পরে সেইটা করা বন্ধ দিছে ভাইয়া এটা কিন্তু তোমার প্রথমে একটু কঠিন মনে হবে কিন্তু তখন তুমি দু একটা প্র্যাকটিস করবে তখন কিন্তু এটা সহজ মনে হবে দেখো কালেক্ট ট্র্যাশ এটা কি তুমি যদি আমাকে যদি বলে যাও তো একটু ময়লা আবর্জনা টোকায় আসো তো ডাস্টবিনে গিয়ে তুমি আমি কি করব এটা একটা কষ্টসাধ্য ব্যাপার না এটা একটু কষ্টসাধ্য ব্যাপার তাহলে কি এটা তার একটা কষ্ট না এখন যদি তার বাবা মা তার কাছে থাকতো তার কি তার বাবা মা তাকে স্কুলে পাঠাতো তার কি কষ্ট করে এই ময়লা আবর্জনা টোকাতে হতো টোকাতে কিন্তু হতো না সুতরাং তার বাবা মা সেপারেশনের কারণেই তার আজকে কি ময়লা টোকাতে হচ্ছে তাইলে আমরা এটা দিতে পারি না যে কালেক্ট ট্র্যাশ এখন কালেক্ট ট্র্যাশ দিব নাকি কালেক্টিং ট্র্যাশ দিব কারণ কি আমরা কিন্তু v1 প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে তাইলে এটা দিতে পারি কালেক্টিং ট্র্যাশ হ্যাঁ শেষ কালেক্টিং ট্র্যাশ এই যে তুমি কালেক্টিং ট্র্যাশ দিয়ে দাও শুধু যে এইটুকু দিবা তাইলেও হবে কালেক্ট একটু দাগ দিয়ে দাও কারণ কি পরের লাইনে দেওয়া লাগবে কালেক্টিং ট্র্যাশ ট্র্যাশ শেষ এটা কি তার একটা কষ্ট এখন তুমি যদি চাচ্ছ যে আরেকটু বড় করে দিবা কোনো প্রবলেম নেই আমরা অ্যান্সার তোমাকে আরো স্পষ্ট একটা অ্যান্সার দিয়ে দেবো জাস্ট বোঝানোর জন্য এগুলো তোমরা মনে রাখো কালেক্টিং ট্র্যাশ দিলেও হবে তারপরে দেখো তারপরে কালেক্ট ট্র্যাশের পরে আমরা আবার যাই এখানে তার আর কি কষ্ট আছে আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন তাইলে তুমি কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড কি রিস্কিং লাইফ দিতে পারতা কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড রিস্কিং হিজ লাইফ এবং কি তার লাইফ কি হুমকির সম্মুখীন হচ্ছে এটাও দেওয়া যাবে A doctor told me to stay away from the trash dump. Once I worked for ice cream shop owner and sold ice cream on the beach. But I got no money in return. আমি কি বিনিময়ে কোনো কাজ পাই না The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at the night. একটু দেখো আমি কিন্তু পড়িয়েছি এখন তাই আমি দেখে দেখে পড়াচ্ছি না The work was difficult. তার কাজ কি খুবই কঠিন ছিল and painful. তার কাজ কি ছিল খুব কষ্টকর ছিল The ice cream box is quite heavy. It is full. I had to walk for hours. তার কি ঘন্টা পর ঘন্টা হাঁটা লাগতো এগুলো কিন্তু সব তার কষ্ট Offering ice cream to whoever wanted to buy. দেখো এখানে কিন্তু কি আমরা একটা অপশন এইভাবে দিতে পারি যে তার ঘন্টার পর ঘন্টা কষ্ট করে হাঁটা লাগতো হ্যাঁ তাহলে আমরা এইভাবে দেই যে working for long hours তুমি যদি এই পর্যন্ত দাও তাইলেও হবে আবার তুমি যদি ওয়ার্কিং ফর লং আওয়ার্স ফর সেলিং আইসক্রিম তুমি এই দুইটা তুমি পুরোটা দাও তাইলেও হবে ওয়ার্কিং ফর লং আওয়ার্স ফর সেলিং আইসক্রিম এটা পুরো দিলে হবে আবার ওয়ার্কিং ফর লং আওয়ার্স এইটুকু দিলে হবে কি কারণে দেখো এটা কি কারণে হলো আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স হ্যাঁ ওয়াক মানে হাঁটা এখন সে কি মনের খুশিতে হাঁটতেছে না কাজ করার জন্য হাঁটতেছে সে কাজ করার জন্য হাঁটতেছে না কারণ কি হেঁটে হেঁটে সে আইসক্রিম বিক্রি করছে এটা তার কাজ না তাইলে এই যে ওয়ার্কিং ফর লং আওয়ার্স সে কি ঘন্টার পর ঘন্টা কাজ করছে অনেক দীর্ঘ সময় কাজ করছে ফর সেলিং
আইসক্রিম কি বিক্রি করার জন্য। আবার তুমি যদি দাও ওয়ার্কিং ফর আওয়ার্স ফর সেলিং আইসক্রিম তাইলেও হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে দিতে পারি, কারণ কি ওয়ার্কিং দেওয়া লাগবে, কারণ হচ্ছে কি প্রথমটা আমার জিরান্ড হবে ওয়ার্কিং ফর আওয়ার্স ফর সেলিং আইসক্রিম CREAM লেখা যাতে বোঝা যাবে। আমার জায়গা কম তো এই কারণে আমি কি এখানে করলাম, ফুল স্টপ কিন্তু দেওয়া যাবে না। শেষ। এখন দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ঠিক আছে, এটাও কিন্তু কি প্রত্যেকটা লিখে চেক করবা যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ নাম্বার আছে, আমার ডব্লিউ বড় হাতের আছে, লাস্ট টাইম ফুল স্টপ দিয়ে নেই, তার মানে কি ওকে, আমার কার্ডটা ছিঁড়েও হয়নি, তার মানে কি ওকে আছে। এখন তার কষ্টের মধ্যে আরেকটা দেখি, আই ওয়ান্টেড টু বাই, এইখানে তো আমার এই পৃষ্ঠা অনেকগুলো লিখছি, দেখি এই পৃষ্ঠা থেকে দু একটা বের করতে পারি কিনা। There were days I could not even sell one piece of ice cream. In a way, I am lucky because I am alive. এখানে ডিজেজের কথা বলছে, এখানে হু ওয়ার্কস তার বন্ধুর কথা বলছে, এখানে পাওয়া না। তবে এখানে একটু দেখি, শু শাইনিং ইজ পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিড, এ ফিউ অফ মাই ফ্রেন্ড অলসো ফ্যাক্টরিজ, তার ফ্যাক্টরিতে কি হয়েছে, ফায়ার হয়েছে। এখানে এই যে ফর মি, আমার জন্য, দেখো ফর মি, এই যে এইখান থেকে একটু হতে পারে। লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট ইট ইজ ভেরি হার্ড, আই অলওয়েজ হাংরি, সে কি সবসময় কি করে, সবসময় ক্ষুধার্ত থাকে। আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, সবসময় সে কি হয়ে থাকবে, ঘুমানোর একটা জায়গার অভাব থাকে। এখন দেখো আই এম হাংরি, এখানে কি দিতে পারি না, এখানে হাংরি রে আমরা কি ক্ষুধার্ত, এখন ক্ষুধার্তরে কি আমরা কি মডিফাই করে লিখতে পারি না যে কি সে হাংরি থাকে। এখন আমি দিতে পারি এখানে হাংরি রে আমরা এইভাবে লিখতে পারি, দেখো সাফারিং ফ্রম হাঙ্গার, কারণ কি কষ্ট থেকে কি সে কি করছে, ক্ষুধার কষ্টে সে কি করছে, ভুগছে। সাফারিং ফ্রম হাঙ্গার মানে কি ক্ষুধার কষ্টে ভোগা। এখন যদি এইভাবে দিই সাফারিং ফ্রম হাঙ্গার, এই আমেরিকার এটা কিন্তু একটু কঠিন ভাইয়া, এটা কঠিন, পরেগুলো আমরা প্র্যাকটিস করব, ওগুলো একদম পানির মতো সহজ। ওকে, আমরা কঠিনটাকে প্র্যাকটিস করছি, কারণ কি কঠিনটা আমার সময় নিয়ে প্র্যাকটিস করা লাগে। সাফারিং ফ্রম হাঙ্গার অর্থাৎ কি ক্ষুধা। এখন এখানে দিতে পারি আমি সাফারিং ফ্রম হাঙ্গার। তোমরা যারা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা করছো বা ইংলিশ কোর্সটা করছো, ওইখানেও কিন্তু কি তোমরা সুন্দরভাবে এগুলো পেয়েছ। দেখো দ্য নাইটস আর ভেরি কোল্ড, রাতগুলো কি খুবই ঠান্ডা। ইন দ্য উইন্টার, শীতের সময়। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি কি রাত্রে কি করতে পারো, ঠান্ডায় মারাও যেতে পারো। অর্থাৎ দেখো তার কিন্তু বাসা বাড়ির অভাব আছে, তার ঘর নাই, দেখো তার এমন কোনো বাসা নাই। আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ নেক্সট ডে, তার সে পরবর্তী দিনে বা পরবর্তী রাত্রে কোথায় ঘুমাবে সেই জায়গাটা নেই। তুমি দিতে পারো এটাও ল্যাকিং অফ এ প্লেস টু স্টে, এটাও দিতে পারো। আবার দিতে পারো কি সে ঠান্ডার কারণে কষ্ট পাচ্ছে, এটাও দিতে পারো। ঠান্ডার কারণে কষ্ট পাচ্ছে, এটা কি দিতে পারো, সাফারিং ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে কষ্ট পাচ্ছে। এখন দেখো এখানে দিতে পারো, এই যে ফুল স্টপ কিন্তু ভুলে দিবা না, সাফারিং ফ্রম হাঙ্গার মানে কি ক্ষুধার কষ্ট, আর সাফারিং ফ্রম কোল্ড মানে কি ঠান্ডার কষ্ট। এস বড় হাতের সাফারিং V1 প্লাস আইএনজি হলো ফ্রম কোল্ড, শেষ। সাফারিং ফ্রম কোল্ড, এই যে এইভাবে যদি দিতে পারো তোমার পুরো মার্কস তুমি পেয়ে যাবে। এই দেখো তোমার যদি আরেকটু সুন্দর করে দিতে পারো, দেখো লিভিং অন স্ট্রিট এটা দেওয়া আছে, তারপর 2 নম্বর 3 নম্বরে ফেসিং রিজেকশন ফ্রম হিজ মাদার অ্যান্ড ফাদার অথবা প্যারেন্টস। মাদার অ্যান্ড ফাদাররা আমরা একসাথে কি বলতে পারি, প্যারেন্টস বলতে পারি। তারপরে আবার এর মধ্যে 3 নম্বরে কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড রিস্কিং সেভার ইনফেকশন, কি হচ্ছে ট্র্যাশ কালেক্ট করছে। আবার তুমি যদি চাও যে এই রিস্কিং থেকে নতুন একটা অপশন দিবা তাও হবে। তারপর দেখো ওয়ার্কিং লং আওয়ার সেলিং আইসক্রিম, সে কি দীর্ঘ সময় কাজ করছে আইসক্রিম বিক্রি করে। তারপর এন্ডিউরিং হাঙ্গার, সাফার ফ্রম হাঙ্গার বা এন্ডিউর মানে হচ্ছে সহ্য করা, এন্ডিউর মানে কি ভাইয়া সহ্য করা, হাঙ্গার সহ্য করা, ক্ষুধা সহ্য করতে হচ্ছে তার কি অনেক দীর্ঘ সময় ধরে। অ্যান এক্সট্রিম প্রপার্টি, তুমি যদি কি একটা অপশন দিতে পারো এন্ডিউরিং হাঙ্গার, এটাও একটা অপশন দিতে পারো। আবার যদি দিতে চাও যে
এন্ডিউরিং পোভার্টি, পোভার্টি মানে কি দারিদ্রতা, এটাও তুমি দিতে পারো। এই দুটাকে আলাদা আলাদা অপশনও দিতে পারো। অ্যাজ ইউ উইশ, তুমি তোমার মতো দিবা। তুমি আমি আগে যেমন করে দিছিলাম এটা আমার মতো, তুমি এখান থেকে দিতে পারো, এখান থেকে দিতে পারো, তুমি তোমার মতো দিতে পারো। তারপর সাফারিং ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে কি ভুগছে, তারপর তুমি এই যে এইখানে এইখানে দেখো কালেক্টিং ট্র্যাশ, এই পর্যন্ত একটা দিতে পারো। আবার কি রিস্কিং সেভার ইনফেকশন, রিস্কিং আটটা বড় হাতে দিব অবশ্যই, রিস্কিং সেভিয়ার মানে কি অনেক বেশি প্রবল, সেভিয়ার ইনফেকশনস, এগুলো তুমি ফুল স্টপটা হবে না জাস্ট, এগুলো তুমি দিতে পারো। ওকে, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ, যেমনি তোমার ভালো হয় ঠিক তেমনি তুমি দিতে পারবা। একবার তুমি দেখে নিতে পারো, আমরা কিন্তু প্রত্যেকটা কারিকুলাম তোমাদের দিব, কোনো প্যারা নাই। দেখো একবার, তারপরে হচ্ছে আমরা পরবর্তী লেসনে যাব, পরবর্তী প্র্যাকটিসে যাব আর কি। এখন আমরা হচ্ছে আরেকটা প্যাসেজ যাব, এই প্যাসেজ থেকেও কিন্তু ইম্পর্টেন্ট এডুকেশন। এটা কি আমরা গত প্যাসেজে যে এডুকেশন পড়েছি ওইটা না ভাইয়া, এটা আরেকটা। ওকে, এটা গতটা না, এটা হচ্ছে কি দেখো ছোট্ট একটা প্যাসেজ, এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড মেক্স এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশন অফ এডুকেশন। ফাংশন মানে কি কাজ, ফাংশন মানে কি ভাইয়া এক কথায় কাজ। হ্যাঁ, এই এডুকেশন কি কি কাজ করে, এটার ভূমিকা কি, এটা নিয়ে হচ্ছে কি আমার ফ্লো চার্টটা আগে আমরা পড়ি। দেখো আমার হচ্ছে অপশনে কি দেওয়া আছে, ডেভেলপস, এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে কি প্রত্যেকটাই আমার ভার্ব দিয়ে শুরু হবে। টু ডেভেলপ কি এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা কি প্রত্যেকটা ভার্ব দিয়েই শুরু হবে, এটাও ভার্ব দিয়ে শুরু হবে, ওটাও ভার্ব দিয়েই শুরু হবে, এটা খেয়াল রাখতে হবে। এখানে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ নাউন না, এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা কি পরেরটাও ভার্ব দিয়ে শুরু হবে। এখন দেখো এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড, এডুকেশন কি দেয় আমাদের জ্ঞান প্রদান করে, অ্যান্ড এবং এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, এবং কি কিছু অ্যাবিলিটি মানে কি সক্ষমতা, এ সেট অফ অ্যাবিলিটি মানে কি কিছু সক্ষমতা, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, মিনিংফুলি মানে কি ভালোভাবে, যা আমাদের জীবনে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। সাচ এস যেমন কি কি ফাংশন, অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, রেশনালি মানে কি যুক্তিসঙ্গত হবে, ঠিকঠাকভাবে। হ্যাঁ, রেশনালি মানে হচ্ছে যুক্তিসঙ্গত হবে। এডুকেশনের ফলে কি হয়, আমরা কি ডিসিশন নিতে পারি রেশনালি, যুক্তিসঙ্গত হবে, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ, কোনটা নিলে কেমন হবে ওইভাবে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং কি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এখন দেখো অ্যাজ উই লার্ন হাউ টু রিড, যেহেতু আমরা জানতে পারি কীভাবে পড়তে হয়, রাইট কীভাবে লিখতে হয়, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশন, অপারেশন মানে কি কার্যক্রম, এবং কি আমাদের যে মৌলিক কার্যক্রম আছে ওইটা করতে পারি, অফ অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত, এবং কি আমরা পাটিগণিতের কি বেসিক জিনিসপত্র করতে পারি। উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা কি আমরা একটা সেলফ কনফিডেন্সের উপর একটা ডিগ্রি পেয়ে যাই, যে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। সাপোজ যখন আমরা কি ম্যাথ করতে পারবো, গণনা করতে পারবো, বিশেষ করে অ্যারিথমেটিক বলতে কি বোঝায়, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পাটিগণিত দরকার হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু দরকার হয়। যখন আমরা এগুলো করতে পারবো, পড়তে পারবো, লিখতে পারবো, অটোমেটিক আমাদের মধ্যে কি একটা কি শিক্ষা সঞ্চার ঘটে, আমাদের একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়। এখানে এটাই ফুটিয়ে তোলা হয়েছে। উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, উই লার্ন টু থিঙ্ক। দেখো এই প্রত্যেকটা শিক্ষার ফলে কিন্তু সম্ভব হয়, প্রত্যেকটা একটা শিক্ষার একটা ফাংশন। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, আমরা কি আমাদের সম্পর্কে কি জানতে পারি। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, আমরা কি আমাদের সম্পর্কে চিন্তা করা শিখতে পারি, এই কথা হচ্ছে এটা। অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থট, আর্টিকুলেট মানে কি স্পষ্ট করা, এবং আমাদের যে চিন্তাগুলো আছে এগুলো স্পষ্ট করতে পারি। এখানে স্পষ্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের চিন্তাগুলোকে আমরা বাস্তবে পরিণত করতে পারি। স্পষ্ট করা বলতে বাস্তবে পরিণত করাকে এখানে বোঝাচ্ছে। থট মানে কি চিন্তা। উই পিক আপ স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা কি অন্যদের সাথে যোগাযোগ করার স্কিল মানে কি দক্ষতা, দক্ষতা শিখতে পারি। পিক আপ বলতে এখানে শিখতে পারি বা জানতে পারি। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের যে কার্যক্রম আছে ওগুলো ঠিকঠাক মতো কি ব্যবস্থাপনা করতে বা ঠিকঠাক মতো করতে পারি। এডুকেশন হেল্প আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এডুকেশন কি আমাদের কি মুক্তভাবে চিন্তা করতে সাহায্য করে। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু হেল্প মানে কি একটা কাজের মধ্যেই পড়ে। থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি মুক্তভাবে চিন্তা করতে সাহায্য করে। অ্যান্ড মেক আওয়ার ওন ডিসিশন, এবং কি আমরা আমাদের নিজের ডিসিশনগুলো, নিজের সিদ্ধান্তগুলো নিতে পারি। এটা শিক্ষার মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমরা কি
এখন পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানি। উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস। অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। আমরা সুন্দর জিনিসের বা ভালো জিনিসের প্রশংসা করি। ইট অফার্স আস, এটা আমাদের কি করে? দেয়। অর্থাৎ যেই জিনিসগুলো, শিক্ষা আমাদের যে ভালো জিনিসগুলো দেয়, এটার কি করি? আমরা প্রশংসা করি। বাট অলসো বিকেম ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে এখানে সমালোচক বোঝাচ্ছে, এবং কি আমরা ওই জিনিসগুলো সমালোচনা করি অফ দ্য ডিপ্রাইভেশন ফ্রম, যেগুলো কি পথভ্রষ্টতা বয়ে আনে। ডিপ্রাইভেশন ফ্রম মানে কি? এখানে পথভ্রষ্ট। ডিপ্রাইভেশন ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্টস। ইম্পার্টস মানে কি? প্রদান করে। মানে অর্থাৎ কি, আমরা যখন শিক্ষিত হই, আমরা পৃথিবী আমাদের যে ভালো জিনিসগুলো দেয় ওগুলোর আমরা কি করি? এগুলোর আমরা কি করি? এগুলো আমরা প্রশংসা করি, কিন্তু একই সাথে আমরা সমালোচনা করি। কিসের সমালোচনা? পথভ্রষ্টতার। কিসের পথভ্রষ্টতার? ভ্যালুস ইট ইম্পার্টস, যেই ভ্যালুসগুলোকে এগুলো প্রদান করে। কিসের ক্ষেত্রে? দ্য রেজ অফ হেট্রেড অফ কনফ্লিক্ট দ্যাট ফ্লোজ। হেট্রেড, রেজ অফ, দ্য রাইজ অফ হেট্রেড। হেট্রেড মানে কি? ঘৃণা। কনফ্লিক্ট মানে কি? সংঘাত। অর্থাৎ যুদ্ধ এবং ঘৃণার ফলে যেই সংঘাতগুলো সৃষ্টি হয়, এই সংঘাতগুলো ফলো করে আমরা যে পথভ্রষ্ট হয়ে যাই, ওই পথভ্রষ্টতার আমরা কি করি? সমালোচনা করি, এবং ভালো জিনিসগুলোর কি করি? অ্যাপ্রিসিয়েট করি, সুনাম করি। অর্থাৎ ভালো শিক্ষার ফলে আমরা কি করতে পারি? ভালো জিনিসের সুনাম করতে পারি, এবং খারাপ জিনিসের, পথভ্রষ্ট জিনিসের কি করতে পারি? বদনাম করতে পারি। ইম্পার্ট মানে প্রদান করা। ওকে, হ্যাট্রেড মানে ঘৃণা, কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘাত, ডিভিয়েশন ফ্রম মানে হচ্ছে পথভ্রষ্টতা। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যাওয়ারনেস। দেখো কি কি কাজ করে? গিভ আস অ্যাওয়ারনেস, আমাদের কি করে? আমাদের সচেতনতার প্রদান করে। অ্যাবাউট আওয়ারসেলফ, আমাদের নিজেদের সম্পর্কে। হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট আওয়ার পার্সোনালিটি, যেটা আমাদের কি করে? আমাদের পার্সোনালিটিটা, আমাদের ব্যক্তিত্বের কি করে? ডেভেলপ করে, উন্নতি করে, আমার ব্যক্তিত্ব ঠিক করে, আমাদের কি উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। কি করে তোলে? এডুকেশন আমাদের উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। অ্যাজ উই বিগিন স্কুল, যখন আমরা কি স্কুল শুরু করি, বিগিন মানে হচ্ছে শুরু করা, উই ফিল দ্য নিড টু বিলং দ্য ক্লাস, আমরা কি বিলং মানে হচ্ছে অন্তর্ভুক্তি, আমরা যে একটা ক্লাসের একটা অংশ, ক্লাসের একটা অন্তর্ভুক্ত জিনিস, এটা আমাদের কি করা প্রয়োজন? আমাদের এটা অনুভব করা প্রয়োজন। যখন আমরা একটা জিনিসের একটা অংশ অনুভব করবো, তখন কিন্তু কি আমরা ওই অংশের জন্য ভালোভাবে কাজ করবো। যদি আমরা পরিবারের একটা মেম্বার হিসেবে নিজেকে বিলং করি, বা নিজেকে মনে করি যে আমরা পরিবারের সদস্য, আমরা কিন্তু পরিবারের ভালোর জন্য কাজ করব। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং কি বন্ধু বানাবো। উই দেন এক্সপান্ড মানে কি? প্রসারিত করা বা বৃদ্ধি করা বা এগিয়ে দেওয়া। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ অর আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি। দেখো আমাদের এই সেন্স অফ বিলঙ্গিংটা খুবই দরকার। দেখো কি ক্ষেত্রে এটা বলেছে একটু মাথায় রাখো। উই দেন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, তখন কি আমাদের এই অন্তর্ভুক্তির যে মানসিকতা আছে, এটাকে আমরা কি করতে পারবো? বৃদ্ধি করতে পারবো। কিসের ক্ষেত্রে? টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, স্কুলের সকলের ক্ষেত্রে, যে এই স্কুল আমার, এই স্কুলটা দেখে শুনে রাখার দায়িত্ব আমার, সব কিছু করার দায়িত্ব আমার, এটা আমরা কি করতে পারবো? নিজের মধ্যে ধারণ করতে পারবো। আমার কমিউনিটি, অর্থাৎ কি আমি যদি নিজেকে একটা কমিউনিটির অংশ ভাবি, তাহলে সবসময় কি একটা কমিউনিটির ভালোর জন্য কাজ করব। আমরা কমিউনিটির কারোর জন্য কি করতে পারবো না? খারাপ কিছু করতে পারবো না। অ্যান্ড ফাইনালি আমরা কান্ট্রি, এবং নির্বিশেষে কি আমরা আমাদের রাষ্ট্রের একটা অংশ মনে করবো। এই যে সেন্স অফ বিলঙ্গিংটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি ভাববা যে ভাই আমিও তো বাংলাদেশের নাগরিক, আমার এই ভাইও তো বাংলাদেশের নাগরিক, সুতরাং নাগরিক হিসেবে আমার দায়িত্ব কি? রাষ্ট্রের কোনো ক্ষতি না করা, রাষ্ট্রের সকলে যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে এরকম কাজ করা, এমন কোনো কাজ করা থেকে বিরত থাকা যেই কাজের থেকে কি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে তোমার মধ্যে যে মানসিকতা আসছে, এটাকে বলা হয় কি? সেন্স অফ বিলঙ্গিং। আর এই সেন্স অফ বিলঙ্গিং কোথা থেকে আসে? শিক্ষা বা এডুকেশন থেকেই আসে। তারপর দেখো, এডুকেশন দাস prepares every child to become an active member of the community. এডুকেশন কি করে? প্রিপেয়ার মানে কি? প্রস্তুত করে। প্রিপেয়ার এভরি চাইল্ড, প্রত্যেকটা শিশুকে প্রস্তুত করে টু বিকাম দ্য অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভ মানে কি? সক্রিয় একটি সদস্য হওয়ার জন্য প্রস্তুত করে, অফ দ্য কমিউনিটি, অর্থাৎ যে সম্প্রদায় বা সমাজের একজন সক্রিয় সদস্য হওয়ার জন্য এডুকেশন একটা বাচ্চাকে কি করে? প্রিপেয়ার করে বা প্রস্তুত করে। অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং কি বাচ্চাদের এইভাবে প্রস্তুত করে যাতে তারা এটার জন্য, ইটস বলতে ওই কমিউনিটি বোঝাচ্ছে, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, এবং ওই কমিউনিটি বা ওই সমাজের কল্যাণের জন্য যাতে ওই বাচ্চা কাজ করে। এডুকেশন ইট ইজ বিলিভড
মানে কি এডুকেশন, এটা বিশ্বাস করা হয় যে রিলিজেস আওয়ার পটেনশিয়াল, এটা আমাদের কি করে, আমাদের সম্ভাবনাকে কি করে, রিলিজ করে, বের করে নিয়ে আসে। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং কি আমাদের ভিতরে, ইনার মানে কি ভিতরের, স্ট্রেংথ মানে কি শক্তি, এবং ইট বিলিভস, এটা বিশ্বাস করা হয় যে এডুকেশন রিলিভস, এডুকেশন বয়ে নিয়ে আসে, কি নিয়ে, কি বয়ে নিয়ে আসে, আওয়ার পটেনশিয়াল, রিলিজেস আওয়ার পটেনশিয়াল, আমাদের কি ভিতরে সম্ভাবনা আছে, আমাদের ভিতরে যে লুকায়িত ট্যালেন্টগুলো আছে ওগুলোকে বাইরে নিয়ে আসে। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং কি ভিতরে আমাদের যে সক্ষমতা আছে, আমাদের মনের ভিতরে যে একটা শক্তি আছে, ওই শক্তিটা কি বাইরে নিয়ে আসে। সাপোজ একজন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, না কি হবে, এটা কিন্তু এডুকেশনের মাধ্যমে কি হয়, ডিফাইন্ড হয়। তারপর দেখো, ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এটা আমাদের কি করে, আমাদের বুদ্ধিকে কি করে, বৃদ্ধি করে, শার্প করে, তীক্ষ্ণ করে। অ্যান্ড ডেভেলপস আওয়ার কি ক্রিয়েটিভিটি, এবং আমাদের কি, আমাদের সৃজনশীলতাকে উন্নত করে, আমাদের সৃজনশীলতাকে উন্নত করে। অ্যাজ উই আর টট টু, অ্যাজ উই আর টট, যে যেমনটি কি আমাদের শিক্ষা দেওয়া হয়, টু রিজন ওয়েল অ্যান্ড ফাইন্ড সলিউশন, হ্যাঁ ভালোভাবে রিজন ওয়েল অ্যান্ড ফাইন্ড সলিউশন টু দ্য প্রবলেমস অফ লাইফ। দেখো, অ্যাজ উই আর টট টু রিজন ওয়েল, যেভাবে কি আমাদের কি করা হয়, শিক্ষা দেওয়া হয়, রিজন ওয়েল কারণগুলো ভালোভাবে, অ্যান্ড ফাইন্ড সলিউশন এবং তার উত্তরও খুঁজতে, টু দ্য প্রবলেম অফ লাইফ, আমাদের জীবনের বিভিন্ন সমস্যা এবং ওই সমস্যাগুলোর উত্তর খুঁজতে আমাদের কি দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। কিসের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে। অর্থাৎ এডুকেশনের মাধ্যমে আমাদের কি শিক্ষা দেওয়া হয়, আমাদের টিচিং করা হয়, টট করা হয় যে কিভাবে আমাদের লাইফে যদি কোনো সমস্যা আসে ওগুলো থেকে কি পার পাওয়া যায় বা ওগুলো সলিউশন করা যায়। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার, আমরা কি প্রোডাক্টিভ মেম্বার হই অফ সোসাইটি, সমাজের। এডুকেশন বাই ডেফিনিশন, এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল, মানে কি সংজ্ঞায়িতভাবে, ডেফিনেশন মানে কি সংজ্ঞা, সংজ্ঞায়িতভাবে কি এডুকেশন হচ্ছে প্রোগ্রেসিভ, উন্নতিমূলক, অর্থাৎ এটা আমাদের জীবনে উন্নতি বয়ে আনে। অ্যান্ড লিবারেল, এবং কি মুক্ত। টিচিং আস টু রেসপেক্ট, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, এটা কি আমাদের যে হিউম্যান ডাইভার্সিটি আছে, মানুষের মধ্যে যে বৈচিত্র্যতা আছে, মানব বৈচিত্র্যতা আমাদের কি করতে সাহায্য করে, শিখতে সাহায্য করে, বা মানব বৈচিত্র্যকে শ্রদ্ধা করতে সাহায্য করে, বা শ্রদ্ধা কিভাবে মানব বৈচিত্র্যকে শ্রদ্ধা করতে হয় সেইটা আমাদের শিখায়। অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, এবং কীভাবে কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক এবং ধর্মীয় ডিফারেন্সকে শ্রদ্ধা করতে হয়, এইটাও কি এডুকেশন শেখায়। দেখো, এডুকেশন কিন্তু কখনোই বলে না যে এই মারামারি কর, এই খুনাখুনি কর, এগুলো কিন্তু এডুকেশন কখনো আমাদের শিক্ষা দেয় না। এডুকেশনে যারা যারা আসলে এডুকেটেড তারা কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, তারা কিন্তু কি দাঙ্গা হাঙ্গামা করে না। তুমি যদি এখন ইন্ডিয়ার দিকে তাকাও, ইন্ডিয়ারা কি তার নামে মাত্র শিক্ষিত, আসলে তাদের মধ্যে কি আসল শিক্ষার আলো আছে? যেই দেশে চাওয়ালা হয়ে যায় তোমার প্রধানমন্ত্রী, ওই দেশে কিসের আবার শিক্ষার আলো? তারা হচ্ছে কি ধর্মকে ব্যবহার করে মুসলিমদের উপরে একটা নিপীড়ন নিয়ে আসছে। ওকে, এরকম হওয়া যাবে না। এডুকেশনের শিক্ষা কিন্তু এরকম না। একটা এডুকেটেড পারসন কখনো এমন হতে পারে না। তুমি যদি আবার ওই ইন্ডিয়ারই অরবিন্দ কেজরিওয়ালের দিকে তাকাও, কেজরিওয়াল কিন্তু সেই পরিমাণে একটা এডুকেটেড পারসন। তিনি কিন্তু কি দিল্লির কি মুখ্যমন্ত্রী, তার এলাকার দিকে তাকাও, সে কিন্তু শিক্ষা দিয়ে সবকিছু ভরে ফেলছে। এখন বাচ্চা কাচ্চারা ওই তোমার প্রাইভেট স্কুলে পড়ে না, সবাই পাবলিক স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে, অর্থাৎ সরকারি স্কুলের মান এত ভালো করে ফেলছে। অর্থাৎ এইটাই হচ্ছে শিক্ষার পাওয়ার। এই চাওয়ালারা যদি প্রাইম মিনিস্টার হয়ে যায় তাহলে দেশের অবস্থা এমন হবেই। দিল্লি থেকে শুনছো যে বেশি একটা খারাপ কিছু হয়? দিল্লিতে কিন্তু কিছু খারাপ অতটা হয় না, কারণ কি দিল্লির যে পরিচালক সে কিন্তু কি আবার চরম শিক্ষিত। দেখো, ইফ অল আওয়ার প্র্যাকটিস দিস ভ্যালুস ইন লাইফ, ইফ যদি অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুস, ভ্যালুস মানে কি মূল্যবোধ, ইন লাইফ যদি কি আমরা এই মূল্যবোধগুলো সকলে আমাদের জীবনে চর্চা করি, দ্য ওয়ার্ল্ড বিকামস এ মাচ হ্যাপিয়ার প্লেস, পৃথিবী কি আরো অনেক কি সুখের একটা জায়গা হবে। অর্থাৎ শিক্ষা যা যা করে এগুলো যদি আমরা কি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, আমাদের পৃথিবীটা কি হবে, আর অনেক সুন্দর হবে। এটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো, তারপরে আমরা নর্মালি দেখো 1 দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এটা 2 দেব, এটা 3 দেব, এটা 4 দেব, এটা 5 দেব, এটা 6 দেব, শেষ। এখন দেখো, ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, এটা কি করে আমাদের ভিতরে যে শক্তি আছে এটাকে উন্নতি করে। এখন ফাংশন, ফাংশন মানে কি কাজ, শিক্ষা কি কি কাজ করে, ডাইরেক্ট এখানে যাও, দেখো প্রথম লাইন থেকে বের করো। দেখো কি করে, as the ability to decide things rationally
এখন যে অ্যান্ড মেক্স দ্য রাইট চয়েস, এটা কি করে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন যদি আমরা এটা দেই যে ডিসাইড থিঙ্ক রেশনালি, আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু কি দিয়ে শুরু করতে হবে, ভি1 এর সাথে এস দিয়ে। এই যে এখন দেখি এটা এইভাবে দেওয়া যায় না যে হেল্পস টু, এখানে মূলত এডুকেশন, প্রত্যেকটা ব্র্যাকেটে হচ্ছে কি এডুকেশন কাজ করে। এডুকেশন হেল্পস টু ডিসাইড কি থিংস রেশনালি এন্ড রেশনালি মানে কি ভাইয়া, রেশনালি হচ্ছে যুক্তিসঙ্গত ভাবে, রেশন এ ডাবল এল ওয়াই, এখানে জাস্ট আমি একটু রাফ করলাম। এখন দেখো এডুকেশন হেল্পস টু ডিসাইড থিংস রেশনালি, এডুকেশন কি করে আমাদের যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা কি একটা শিক্ষার কাজ না? তাহলে আমরা এখানে দিতে পারি হেল্পস টু ডিসাইড থিংস রেশনালি। কারণ কি এডুকেশন আমরা কেন লিখবো না, কারণ কি এখানেও কিন্তু এডুকেশন লেখে নাই, এখানেও কি এডুকেশনটা মনে মনে আছে। এডুকেশন ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, এডুকেশন কি আমাদের ভিতরের যে শক্তি আছে ওটাকে কি করে, উন্নত করে। এখানেও এডুকেশন হেল্পস টু ডিসাইড থিংস রেশনালি, এডুকেশন কি বিভিন্ন জিনিস বা বিভিন্ন সিদ্ধান্ত যুক্তিসঙ্গতভাবে ঠিক করতে সাহায্য করে। এই হচ্ছে আমার 2 নম্বর। পরে 3 নম্বর জিনিসে যাই, দেখি 3 নম্বরটা পাই কিনা। মেক্স দ্য রাইট ডিসিশন, হেল্পস টু মেক দ্য রাইট ডিসিশন, এটাও হবে। তাহলে কি আমরা দিতে পারি হেল্পস টু মেক দ্য রাইট চয়েসেস, এটাও দিতে পারি। কিন্তু এখানে কিন্তু কি আমরা একটা অলরেডি দিয়ে দিছি, তার মানে এটা আমরা স্কিপ করার চেষ্টা করি। কারণ কি এই যে থিংসের মধ্যে ডিসাইড থিংস রেশনালি, যুক্তিসঙ্গতভাবে। এখন যুক্তিসঙ্গতভাবে কোনো ডিসিশন নেওয়া আর রাইট চয়েস করা, এই দুইটা কিন্তু কি প্রায় সেম। হ্যাঁ, আমরা এটা লিখতে পারবো যখন আমরা অন্যান্য অপশন খুঁজে পাবো না, তখন আমরা লিখতে পারবো। আমরা দেখি অন্যান্য অপশন পাই কিনা, আমাদের আগে পরে হলে কোনো সমস্যা নেই। As we learn how to read, write and do the basic operation of arithmetic, we gain degree of self confidence. We learn to think, এটা কি আমাদের সেলফ কনফিডেন্স দেয়, এটাও হতে পারে। তারপর we learn to think about ourselves, articulate our thought, we pick up skill, communicate with others and manage our affairs well. Education helps, দেখো এখানে কিন্তু আরেকটা আছে, এডুকেশন কিসে সাহায্য করে, এডুকেশন helps us think independently and make our own opinions. এখন দেখো এই পর্যন্ত দিয়ে দাও, helps us think independently, শেষ। এডুকেশন কি করে আমাদের মুক্তভাবে চিন্তা করতে সাহায্য করে। দেখো এখানে কিন্তু কি এডুকেশনটা দিবে না, কারণ কি আমাদের প্রত্যেকটাকে ভার্বের সাথে এস দিয়ে শুরু করতে হবে। হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে এইভাবে দিয়ে দাও, হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, শেষ। ইন্ডিপেন্ডেন্টলি ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে, দেখো এখানে ফুল স্টপ দেয় নেই, এই যে শেষ। তাহলে দেখো একদম ইজি, কি বললাম প্রথমটা আমেরিকাটা একটু তোমার নিজের মতো দেওয়া লাগবে, এগুলো একদম পানির মতো। তারপর দেখো আমি যদি আবার খুঁজি, and make our own option বা opinion মানে কি নিজের মতামত। As we know more about the world, we appreciate the good things it appear hatred। তারপর দেখো the first thing education does, এই দেখো education does is to give us an awareness, education কি দেয়, is it gives us an awareness about ourselves, এটা কি দিতে পারি না, যেহেতু কি education gives us an awareness about ourselves, gives us awareness মানে কি সচেতনতা, awareness and about ourselves, শেষ। gives us awareness about ourselves, অর্থাৎ তুমি আবার দেখবা যে সঠিক হয়েছে কিনা, এটা আগে মনে মনে এডুকেশন লাগাবা। এডুকেশন gives us awareness about ourselves, শিক্ষাকে আমাদের নিজেদের সম্পর্কে আমাদের কি দেয়, সচেতনতা দেয় অথবা সচেতনতা জাগায়, যাই তুমি বলো না কেন সঠিক হবে। দেখো এখানে কিন্তু মিলতেছে, অর্থাৎ আমার এটাও হবে। তারপর তুমি আবার চলে যাও,
হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট আওয়ার পার্সোনালিটি। তাহলে এইটাও দিতে পারো যে এডুকেশন লিডস টু দ্য ডেভেলপমেন্ট আওয়ার পার্সোনালিটি। তাহলে দেখো হয় কি না, এডুকেশন লিডস টু দ্য ডেভেলপমেন্ট আওয়ার পার্সোনালিটি, এটাও হয়। তার মানে কি, এটা তুমি দিতে পারো। তারপর দেখো, as we begin school we feel a need of belonging to the class, we then expand our community। দেখো এখানে আরো অনেক এডুকেশন, এই যে এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়াল, এই যে এটা দাও, রিলিজেস আওয়ার পটেনশিয়াল, এডুকেশন। দেখো অনেক, প্রত্যেকটা লাইনে আছে, আমরা কিন্তু আরো স্কিপ করে যাচ্ছি, তাহলে কিন্তু এখান থেকে আরো দেওয়া যায়। আমরা কিন্তু এখান থেকে দিচ্ছি রিলিজেস আওয়ার পটেনশিয়াল, এই পর্যন্ত দিতেছি। দেখো এখান থেকে এস দেওয়াই আছে, releases our potentials। দেখো এডুকেশন রিলিজেস আওয়ার পটেনশিয়াল, এডুকেশন কি আমাদের যে সম্ভাবনা আছে ওটা বের করে আনে। অ্যান্ড এবার দেখো, অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এই যে ইনার স্ট্রেংথ এটা তো এসেই পড়ছে, এই যে ইনার স্ট্রেংথ কিন্তু এখানে এসেই পড়ছে, সুতরাং এটা দেওয়ার কোনো দরকার নাই। তারপর দেখো, ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। তাহলে এইটাও একটা দিতে পারো, শার্পেন্স আওয়ার ইন্টেলেকচুয়ালস, ডেভেলপস আমার কে ক্রিয়েটিভিটি। প্রত্যেকটাই কিন্তু হয়, প্রত্যেকটাই হবে। এখন তুমি কোনটা দিবে, এই যে এইটা দিতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো, যা ইচ্ছা। তারপর হেল্পস টু ফাইন্ড সলিউশন, হ্যাঁ, সলিউশন টু দ্য প্রবলেম অফ লাইফ, এটাও দিতে পারো। তুমি যা ইচ্ছা দিতে পারো, প্রত্যেকটা লাইনে কিন্তু আছে। কি বললাম যে আমেরিকার ওইটা একটু কঠিন ছিল, নিজের মতো একটু মডিফাই করা লাগছে, এইখানে কিন্তু কোনো মডিফাই করা লাগবে না। এই যে শার্পেন্স আর ইন্টেলেক্ট দিতে পারো। তারপরে কি ডেভেলপস আর ক্রিয়েটিভিটি দাও, তোমার যেইটা ইচ্ছা ওইটা দাও। সাপোজ এটা হচ্ছে আর বড় হাতের হবে, রিলিজ বানানটা একটু দেখে নাও। এখানে সম্ভবত রিলিজ বানানটা কি সঠিক আছে কি না এটাও হচ্ছে একটু সন্দেহ, বানানটা দেখে নিও। এই যে ঠিক আছে, রিলিজেস। এখন দেখো তারপরে আমরা এইখানে দিতে পারি, এখানে কি দিতে পারি, ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে কি করে, বৃদ্ধি করে। ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, শেষ। এই দেখো এইভাবে যদি অ্যান্সার করো তাহলে তোমার পুরো ভালোভাবে হয়ে যাবে। এটা হচ্ছে কি, দেখো তুমি এইখানে যে আরো যাও, এইখানে কিন্তু আরো এডুকেশন বাই ডেফিনিশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল টিচিং আস, এইখানে প্রত্যেকটা লাইনে অনেক পাবা। তুমি প্রত্যেকটা লাইনে যদি যাও তুমি একটা করে এখানে পাবা, দুটা তিনটা করেও পাবা। সুতরাং তোমরা জাস্ট একটু দেখো তাইলেই হবে, একটু মনোযোগ সহকারে দেখবা তাইলেই হবে। যেমন ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, গিভস আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলফ, আমাদের নিজের সম্পর্কে কি দেয়, সচেতনতা দেয়। তারপর লিডস আস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, তারপর হেল্পস আস মেক ফ্রেন্ডস, আমাদের বন্ধু বান্ধবদের সাহায্য করে। ইনাবেলস আস টু এক্সপ্যান্ড দ্য সেন্স অফ বিলঙ্গিং, তারপরে প্রিপেয়ারস আস টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। দেখো এখানে কিন্তু আমরা আরও দিয়ে দিছি, তুমি যা ইচ্ছা দিতে পারো। ওকে, তাহলে এইটা হচ্ছে এটার অ্যান্সার। এইভাবে অ্যান্সার করবা। অ্যান্সার দুটো কোশ্চেন নাম্বার 1 বা 2 বা এখানে 3 থাকে সাধারণত, তারপর এটা তুলবা, তারপর অ্যান্সারটা সুন্দরভাবে করে দিবা। ওকে, তারপর দেখো আমরা আরেকটা ছোট্ট একটা দেখবো। দেখো এটাও একটা ছোট্ট একটা টেক্সট, সাধারণত এই ছোট্ট টেক্সট থেকে তোমার ফ্লোচার্ট আসার সম্ভাবনা খুব বেশি থাকে। ওকে, দেখো খুবই ছোট্ট, অল্প সময় লাগবে। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল। অর্থাৎ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড। এটা কি শুধুমাত্র কি একমাত্র কোরাল আইল্যান্ড, কোরাল মানে কি, কোরাল হচ্ছে শৈবাল, বাংলাদেশের একমাত্র কি শৈবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল। এটা কোথায় অবস্থিত, নর্থ ইস্টার্ন পার্ট, অর্থাৎ উত্তর পূর্বাংশে। কিসের উত্তর পূর্বাংশে, বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে এর অবস্থান। দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড ইজ, রাফলি মানে কি প্রায়, মোটামুটি, দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড ইজ অনলি অ্যাবভ 3.6 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। এটা কি, এই যে মোটামুটি সমতল এই দ্বীপটি কি সমুদ্রপৃষ্ঠ থেকে 3.6 মিটার
উপরে অবস্থিত। অ্যাবাভ মানে হচ্ছে উপরে, অর্থাৎ এটা প্রায় সমতল। দ্য এন্টায়ার আইল্যান্ড, এন্টায়ার মানে কি সম্পূর্ণ, এন্টায়ার মানে হচ্ছে সম্পূর্ণ। দেখো তোমরা যদি দেখো ANTIRE, এন্টায়ার, এন্টায়ার মানে হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ। আর এন্টার, ENTER, এন্টার অর্থাৎ কি প্রবেশ করা। এই দুটো একটু খেয়াল রাখবা, প্রবেশ করা। ওকে, এই দুটো একটু খেয়াল রাখবা। এখন দেখো, দ্য এন্টায়ার আইল্যান্ড ক্যান বি ওয়াকড অ্যাবাউট 3 আওয়ার্স। এই সম্পূর্ণ দ্বীপটিকে 3 ঘন্টায় হেঁটে পার করা যাবে বা হেঁটে ঘোরা যাবে। দ্য আইল্যান্ড ইজ নোন ফর ইজ ইউনিক ন্যাচারাল বিউটি। আইল্যান্ড কি এর ইউনিক মানে কি অনন্য, যে অন্য কোথাও নাই, অনন্য ন্যাচারাল বিউটি বা অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই আইল্যান্ডটি কি পরিচিত। উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, এখানে কি রয়েছে হোয়াইট স্যান্ডি মানে কি বালুময়, হোয়াইট স্যান্ডি বিচেস এখানে সাদা বালুর সমুদ্র সৈকত আছে। ফ্রিঞ্জড উইথ কোকোনাট পাম, ফ্রিঞ্জ মানে কি এখানে এই ফ্রিঞ্জড মানে হচ্ছে সীমানা পাওয়া, সীমানা পাওয়া। এখানে কি সীমানাগুলো এই হোয়াইট হোয়াইট বালির বীজগুলো কিসের সীমানা প্রাপ্ত হয়েছে উইথ কোকোনাট পাম। কোকোনাট পাম মানে কি নারিকেল গাছের মাধ্যমে এই সাদা বালির সমুদ্র সৈকতগুলো কি হয়েছে সীমানা পেয়েছে। অ্যান্ড এ ডাইভার্স ম্যারিন লাইফ, এবং এখানে কি রয়েছে একটা বিচিত্র সামুদ্রিক জীবন রয়েছে। কিসের সামুদ্রিক যে প্রাণীগুলো আছে সেগুলো। ডিউ টু মানে কি কারণে, ডিউ টু দ্য এক্সপানশন অফ কি আনরেগুলেটেড ট্যুরিজম, অর্থাৎ এক্সপানশন মানে কি বৃদ্ধি, আনরেগুলেটেড মানে কি অনিয়ন্ত্রিত, আর ট্যুরিজম মানে কি পর্যটন। এই যে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং ইরোশন। ইরোশন মানে কি ক্ষয়, এই আইল্যান্ডটা কি হচ্ছে দিনে দিনে ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এই যেহেতু এটা কি বালু দিয়ে তৈরি হয়েছে, এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। যদি এটা এখন কি এখন অথরিটির চোখে এসেছে, এখন কিন্তু মাসে বছর মাত্র 2 থেকে 2.5 মাস মানুষ সেখানে শিপ দিয়ে যেতে পারে, এখন কিন্তু আর আগের মতো 4 মাস মানুষ যেতে পারে না। কন্টামিনেশন, কন্টামিনেশন, কন্টামিনেশন মানে কি দূষণ। ভাই আমার কি সর্দি হয়েছে, এখানে কথাগুলো একটু বেশি বেজে আসছে। কন্টামিনেশন অফ সারফেস, উপরের কি দূষণের কারণে। অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, এবং কি নিচের পানি। ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট, এর ফলে কি হচ্ছে অনেক ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাস্তুচ্যুত, অর্থাৎ অনেক প্রাণী আছে যারা বাসাবাড়ি হারাচ্ছে। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং এর ফলে কি ক্ষতি হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি আছে যে জীববৈচিত্র্য আছে এটারও ক্ষতি হচ্ছে। আদার থ্রেটস ইনক্লুড, অন্যান্য হুমকি রয়েছে, হুমকির মধ্যে রয়েছে কাটিং অফ আইল্যান্ড ডিউন ভেজিটেশন। এখন কাটিং অফ স্যান্ড ডিউন, স্যান্ড ডিউন মানে কি ডিউন হচ্ছে টিলা, এখানে সমুদ্রের পাশে যে টিলাগুলো আছে এগুলো, হ্যাঁ সমুদ্রের পাশে বালুর যে জায়গাগুলো তৈরি হয় না এগুলোকে ডিউন বলা হয়। হ্যাঁ ডিউন মানে কি টিলা, ভেজিটেশন মানে কি গাছপালা, এখানে বালুর উপরে যে গাছপালাগুলো হয় ওগুলো কি হচ্ছে কেটে ফেলা হচ্ছে ফর ফুয়েল উড, হ্যাঁ কিসের জন্য জ্বালানি কাঠের জন্য। অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট, এবং কি হোটেল তৈরি করার জন্য। ডিগ্রেডেশন অফ স্যান্ড ডিউন হ্যাবিটেট, এর ফলে কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এখানে হারিয়ে যাচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে স্যান্ড ডিউন হ্যাবিটেট। এই যে এই স্যান্ডগুলোর মধ্যে, এই স্যান্ড ডিউনের মধ্যে অর্থাৎ বালুর যে ছোট ছোট টিলা তৈরি হয় এই বালুর টিলার মধ্যে যে হ্যাবিটেট, হ্যাবিটেট মানে কি যেই প্রাণীগুলোর বসবাস ওই প্রাণীগুলো বাসস্থানও কি হারাচ্ছে। দ্য হারভেস্টিং অফ টার্টল এগ, এর ফলে কি টার্টল এগের যে হারভেস্টিং ফলন এটাও নষ্ট হচ্ছে। বিশেষ করে কি এই টার্টল বা কচ্ছপ, সমুদ্রের বিভিন্ন কচ্ছপ এই ডান, অনেকে ডান বলে ডিউন বলে, এই সমুদ্রে ডানের মধ্যে গিয়ে কি করে ডিম পারে। এই ডানগুলো যেহেতু কি নষ্ট করা হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, এর ফলে এই কচ্ছপেরও কি ডিম হারভেস্ট করতে সমস্যা হচ্ছে। ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্সেস এটসেট্রা, এর ফলে কি হচ্ছে যে কোরাল যে বিভিন্ন সম্পদ আছে এটার এক্সপ্লয়টেশন ঘটছে, এটার বিভিন্ন ক্ষতি হচ্ছে। টু অ্যাড্রেস দিস, এটাকে কি রক্ষা করার জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াস অফ আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। এই যে এগুলো রক্ষা করার জন্য যাতে কি বায়োডাইভার্সিটি ঠিক থাকে, কচ্ছপরা ঠিকঠাক মতো বাসা করতে পারে, এই কারণে সরকার কি ওইখানে কিছু নির্দিষ্ট এলাকাকে কি করেছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ECA হিসেবে ঘোষণা করেছে। এখানে মানুষ চাইলেই কিছু করতে পারবে না, যেমন ইচ্ছে ওইভাবে চলতেও পারবে না।
প্রহিবিটিং মানে কি নিষিদ্ধ করা, আনঅথরাইজড কনস্ট্রাকশন দেন, এখানে কি আনঅথরাইজড মানে কি যেখানে কোনো কি অথরিটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কি ইস্টাবলিশমেন্ট বা কোনো কনস্ট্রাকশন কোনো কি এখানে কাঠামো তৈরি সম্ভব না উইদাউট কি পারমিশন লাগে, আর গভর্নমেন্ট এখানে পারমিশন সাধারণত দেয় না। এই জাস্ট একবার রিডিং করবে, এখানে শব্দ অর্থ একদম ইম্পর্টেন্ট না, এটা আসলে জাস্ট কি ফ্লো চার্টের জন্য আসবে, অন্য কিছুর জন্য আসবে না। এখন বলছে এ ফ্লো চার্ট শোয়িং দ্য মেজর ফিচার অফ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, কি সেন্ট মার্টিন আইল্যান্ডের একদম কি প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দেখিয়ে কি একটা ফ্লো চার্ট তৈরি করো। এখন দেখো অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশের কি অনলি একমাত্র কোরাল আইল্যান্ড, হ্যাঁ শৈবাল দ্বীপ, এইটা একটা ফিচার হতে পারে। তারপরে এখন দেখো এখানে কি কোরাল আইল্যান্ড নাউন দিয়ে শুরু হয়েছে, এখন তুমি যদি নাউন দিয়ে বা যেই কোনোভাবে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এখন দেখো এটা বৈশিষ্ট্যগুলো দেখি। লোকেটেড ইন দ্য নর্দার্ন ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল, এই যে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে এটা দিয়ে দাও, এটা কি 2 3 4 5 6 এল বড় হাতের হবে, লোকেটেড in north eastern part of Bay of Bengal, ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা বৈশিষ্ট্য শেষ, কারণ সেন্ট মার্টিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বঙ্গোপসাগরের কি উত্তর পূর্বাংশে অবস্থিত, তারপর দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, হ্যাঁ মোটামুটি কি ফ্ল্যাট আইল্যান্ড। এখন দেখো এটাও একটা বৈশিষ্ট্য না, রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, এটা কি মোটামুটি একটা সমতল একটা কি দ্বীপ, তাহলে এটা দিয়ে দাও। ROUGHLY, রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, আইল্যান্ড মানে কিন্তু দেখো ইসল্যান্ড উচ্চারণ, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি আইল্যান্ড, বানান হচ্ছে ইসল্যান্ড, উচ্চারণ হচ্ছে আইল্যান্ড। তারপর ইজ অনলি অ্যাবাভ 3.6 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল, এটাও একটা কি বৈশিষ্ট্য হতে পারে যে আইল্যান্ডের কি এটা সমুদ্র থেকে কত উপরে অবস্থিত, এটাও একটা বৈশিষ্ট্য। সুতরাং দিয়ে দাও অনলি অ্যাবাভ 3.6 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল, only above 3.6 মিটার METER, এখানে দাগ দিয়ে দিবা মিটার above the sea level, শেষ। তারপর 5 নম্বরে আমরা কি দিতে পারি, the entire island can be walked about in 3 hours, মানে কি পুরো আইল্যান্ডে কি 3 ঘন্টায় হেঁটে ঘোরা যাবে, তাহলে এটাও একটা হতে পারে যদি আমরা দেই। the entire island can be walked এভাবে দিতে পারো, can be walked বা needed to be walked, এই যে এটা দিতে পারো, can be অথবা needed to be, can be walked 3 hours, can be walked 3 hours to complete the island, the অথবা দাও the entire island can be walked about in 3 hours, এটা পুরো দিয়ে দাও, the entire island entire island দিয়ে শুরু করো, entire island can be walked in about 3 hours, ফুল স্টপ দেওয়া যাবে না। তারপরে পরেরটা দাও, the island is known for unique natural beauty, তাহলে দাও ইউনিক ন্যাচারাল বিউটি, এটাও কি এটা অন্য কোথাও না, এটা একটা বৈশিষ্ট্য, এই আইল্যান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা একটা ইউনিক ন্যাচারাল বিউটি আছে, তাহলে দিয়ে দাও ইউনিক ন্যাচারাল
বিউটি। এখন তুমি যদি এইগুলোর বাদে অন্যান্যগুলো দাও, দেখো আমরা কিন্তু অল্প একটু জায়গার মধ্যেই অনেকগুলো পেয়ে গেছি। তোমরা যদি অন্যান্য দিতে পারো তাহলে দিতে পারো, দেখো এই ক্ষেত্রে দিতে পারো, অন্যান্যগুলো যদি দিতে চাও তাহলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে দেখো এইখানে আমরা 3টা প্র্যাকটিস করছি, খুবই সহজে প্র্যাকটিস করছি আমরা। প্রথমটাই মূলত মেইনলি প্র্যাকটিস করছি, বাদ বাকিগুলো জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে কি একটা হোমওয়ার্কটা থাকবে কিসের উপরে, এই যে এডুকেশন এইমস টু ব্রিং। এইটা কিন্তু আমরা অলরেডি তোমাদের কি গত লেকচার 1-এ পড়িয়েছি, এই কারণে আমরা দিয়েছি যাতে লেকচার 1 আমরা যেটা ধরিয়ে ধরে পড়িয়ে দিয়েছি তোমরা এটার ওয়ার্ড মিনিং জানো। যখন ওয়ার্ড মিনিং জানার পরে তুমি কি করবা, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। এখান থেকে এডুকেশনের কি কি ইম্পর্টেন্স আছে ওগুলো তুমি লিখবা। দেখো ব্রিংস, এখানে V1 এর সাথে এস দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। এডুকেশন কি করে, আমাদের চরিত্রে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসে। এখন অন্যান্য কি করে, তুমি যেহেতু এক আছে 2 2 3 4 5 এগুলো দিয়ে লিখবা। ওকে, ভার্ব প্লাস কি এস বা ইএস দিয়ে শুরু হবে প্রত্যেকটা সেন্টেন্স। এই প্যাসেজ থেকে তুমি সুন্দর করে লিখবা। ওকে, এটা হচ্ছে কি তোমার হোমওয়ার্ক। ওকে ভাইয়া, অ্যান্সার আমরা লাস্টে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আশা করছি আজকের এই ক্লাসটা ভালোভাবে করার পরে, আমার যদি সর্দি ছিল একটু কথাগুলো বলতে সমস্যা হয়েছে, কিন্তু তোমরা যদি তাও 2-1 বার ভালোভাবে করো, আশা করছি আজকে তোমাদের এই ফ্লো চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে ভাইয়া, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।